আমি আপনাকে ভালোবাসি সিনিয়র। নিজের চেয়ে এক বসন্ত কম বয়সী মামাতো ভাইয়ের অধর বাণী শুনে চমকিত হলো হৃদিতা মুস্তাবা। সম্মুখে স্থিত আরহাম শেখের অধরে রঙিন বিদ্রূপের হাসি। হৃদিতা বিষয়টিকে কৌতুকরূপে নিতে চেয়েও নিতে পারল না। কণ্ঠস্বর কঠোর করে বলল, ব্যাড জোক। এমন ফাজলামো যেন দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ না হয়। আরহামের অধরে পুনরায় বাঁকা হাসি ফুটল। বলল, আমি রঙ্গ কৌতুক করছি না সিনিয়র, আই এম সিরিয়াস। মুহূর্তে অগ্নিশিখার প্রতিমূর্তি হয়ে উঠল হৃদিতা। চট্টগ্রামের মামার বাড়িতে এসেছে বেড়াতে। রাজশাহীর মাটিতেই ওর শৈশব কৈশোর। বার্ষিক সফরের গণ্ডিতেই সীমিত মামার বাড়ির সাথে সখ্য। পরিবারের একমাত্র কন্যা সে। বাবার সন্তান দুই, ছোট ছেলে আরহাম ও বড় মেয়ে শিউলি। শিউলি হৃদিতার চেয়ে 1 বর্ষ বড়। স্বল্প সাক্ষাৎ, স্বল্প সম্পর্ক। এমন বাস্তবতায় আরহামের বাক্যবান হাস্যরস বলেও মনে হচ্ছে না। ওর বয়স 20, আরহামের মাত্র 19 সবে। আরহামের পরিবার মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। তথাপি ওদের জীবনের নান্দনিক মানদণ্ড নিতান্ত নিম্নমানের নয়। ওদের আবাস একতলা সুসংগঠিত ছাদ পেটানো। হৃদিতা পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছে গত দিবসে। সায়ন্তনী আকাশের নিচে ধীর সময় বয়ে চলেছে। বাবা ও মামা গৃহের বাহিরে। মা ও মামি ব্যস্ত কুটির রান্নার কর্মকাণ্ডে। শিউলি টিউশনি করাতে বাহিরে গমন করেছে। একাকিত্বে পীড়িত হয়ে হৃদিতা ছাদে এসেছে। হাতে উষ্ণ কফি। করছিল প্রকৃতি বিলাস। এমন সময় আকস্মিকভাবে পশ্চাৎ হতে নিক্ষিপ্ত বাক্যবাণ। এর যথাযথ প্রতিক্রিয়া কি হওয়া উচিত স্থির করতে অপারগ হল হৃদিতা। আরহামের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ওর সুসম্পর্ক বেশ দারুণ। একমাত্র ব্যতিক্রম আরহাম, যার সঙ্গে প্রয়োজনাতিরিক্ত বাক্যব্যয় কখনো ঘটেনি। তাহলে কোথা হতে উদ্ভব হলো ছেলেটির এই দুর্বিনীত স্পর্ধা? কিভাবে অর্জন করলো এমন বক্তব্য প্রদানের দুর্দান্ত দুঃসাহস? নিজে থেকে বয়সে বড় ফুফাতো বোনের সামনে এমন অকল্পনীয় উচ্চারণ কিভাবে সম্ভব হলো ওর পক্ষে? আরহাম কখনো কলেজের গণ্ডি পেরোয়নি। সবে ইন্টার 2য় বর্ষে পড়ছে। আরহাম এখনো কলেজের গণ্ডি পেরোয়নি। সবে ইন্টার 2য় বর্ষে পড়ছে। হৃদিতা ইতিমধ্যে ভার্সিটি স্তরে। ক্ষণিক চিন্তন করল, হয়তো কিশোর বয়সের আবেগিক দুর্বলতা থেকে উৎসারিত এ প্রস্তাবনা। বয়স কম, বোধের গভীরতা সীমাবদ্ধ। শারীরিক দিক থেকে হৃদিতা অনিন্দ্যকান্তি। লম্বা চওড়া কৃষকায় দেহের দীপ্তিময় লাবণ্য। এ দেখেই বোধহয় ভ্রমে পড়েছে এই ছেলে। অন্যদিকে আরহামও কম নয়। বয়সের তুলনায় প্রখর দৈহিক গঠনের অধিকারী, দৃঢ় ও পেশিবহুল। হৃদিতা ভাবল, এই পরিস্থিতি অনাবশ্যক জটিলতায় পরিণত হতে পারে যদি তা অন্যদের কানে পৌঁছায়। অতএব বিষয়টি এখানেই নিষ্পত্তি করাই বাঞ্ছনীয়। সম্ভবত যদি ছেলেটিকে ভালো করে বোঝানো যায়, তবে হয়তো নিজেই সঞ্চারিত অস্বাভাবিকতা উপলব্ধি করবে। হৃদি শ্বাস ফেলে সংযত স্বরে বলল, তোমার বয়স কত? বয়সে কি আসে যায়? বয়স তো নিতান্ত সংখ্যার সমষ্টি। অযথা ন্যাকামো আমার পছন্দ নয়। যা জিজ্ঞেস করেছি তার সোজাসাপটা উত্তর দাও। আরহাম নিষ্প্রভ ব্যঙ্গোদ্রেকের হাসি ছড়িয়ে বলল, শুধু ন্যাকামোটাই দেখলেন, আমার ভালোবাসা দেখলেন না সিনিয়র? হৃদি দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রশ্নের জবাব দাও। 19। হৃদিতা অনুচ্চ স্বরে হাসল। প্রেম ও প্রণয় ওর জীবনের পরিধিতে অন্তর্ভুক্ত নয়। পড়াশোনায়ও বেশ ভালো, মনোযোগীও বেশ। তাই এসব আবেগের জন্য কখনোই অবকাশ রাখেনি। সেখানে এই ছেলে আবির্ভূত হয়েছে প্রণয় প্রস্তাবনা সহ। সে সংযত কৌতুকে বলল, একটা বাচ্চা ছেলে আমার সাথে প্রেম করতে চাচ্ছে? হাউ ফানি। আরহাম নিছক বাক্যালাপের দূরত্ব পরিহার করে সম্মুখে অগ্রসর হলো। সামান্য নৈকট্যের অনুভূতি সঞ্চারিত হতেই রীতিতা অপ্রস্তুত বোধ করল। আরহাম ওর দীর্ঘদেহ সামান্য অবনত করে রীতিতার মুখমণ্ডলের সামনে নত হলো। অতঃপর ভারী কণ্ঠে বলল, ভুল করছেন সিনিয়র, প্রেম নয়, বিয়ে করব আপনাকে। রীতিতা তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ধমকে বলল, অসভ্যতামো করলে চর খাবে। দূরে সরে দাঁড়াও। আরহাম হাসল। অনাবিল স্বচ্ছন্দতায় দেহ সোজা করে চুলে হাত বোলালো। তারপর বলল, অসভ্যতার কিছুই এখনো দেখেননি সিনিয়র। আপনি বললে এবার অসভ্যতম কি, কাকে বলে, কত প্রকার ও কি কি, সব ডিটেলসে দেখাবো। রীতিতা ধমনীতে ক্ষোভের সঞ্চার ত্বরান্বিত হলো। এই ছেলে এবার সীমা লঙ্ঘন করছে নির্লজ্জ নির্ভরতায়। নিজেকে সংযত রেখে বলল, শোনো, তোমার বয়স কম। যাকে তুমি ভালোবাসা বলছো ওটা ভালোবাসা নয়, ওটা নিতান্তই অ্যাট্রাকশন মাত্র। সময়ের প্রবাহে এই অ্যাট্রাকশনটা মুছে যাবে। আরহাম হেসে বলল, অ্যাট্রাকশন? ওটা কি, চুম্বক? তেমনই ভেবে নাও। চুম্বকের ক্ষয় ঘটে, সময়ের সঙ্গে সঙ্গে এর আকর্ষণ শক্তি লোপ পায়। তোমার ক্ষেত্রেও এটা ঘটবে। তাই এসব অবান্তর কল্পনা ছেড়ে দাও, পড়াশোনায় মনোযোগী হও।
তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও, এরপর ভালো জীবনসঙ্গী দেখে বিয়ে করে সুখে শান্তিতে থাকো, বুঝেছ? আরহাম একটু কর্ণপাত করল না রিধিতার কথায়। নির্লিপ্ত কণ্ঠে বলল, এত আদর্শের পাঠ দিয়ে কোনো লাভ নেই সিনিয়র ম্যাডাম, আমার আপনাকেই লাগবে। এই আরহাম শেখ যাকে তাকে পাত্তা দেয় না। একবার যখন বলেছি আপনাকে ভালোবাসি তখন আপনাকেই বিয়ে করব। রিধিতা রাগে ক্ষোভে ফুঁসে উঠল। তারপর বলল, এই ছেলে, আমি সে কখন থেকে তোমায় ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুমি ক্রমাগত বেহায়ার মতো পরিচয় দিচ্ছ। তুমি যদি সীমা লঙ্ঘন করো তাহলে আমি মামাকে জানাতে বাধ্য হব। আরহাম বিদ্রুপের হাসি হাসল, বলল, বলুন না, বরং এতে আমার বিয়ে দ্রুততর হবে। রিদিতার সহ্যের সীমা অতিক্রান্ত হলো। এ ছেলের সঙ্গে বাক্যালাপের মাধ্যমে সমাধান অসম্ভব। সে দ্রুত স্থান ত্যাগ করতে উদ্যত হলো। ঠিক তখনই আরহামের মুঠো অপ্রত্যাশিত দৃঢ়তায় বন্দী করল রিদিতার কোমল কবজি। আকস্মিকতা হচ্চকিত হয়ে রিদির হাতে থাকা গরম কফির মগ উপচে পড়ল। সোজা গিয়ে আঘাত হানল আরহামের বুকের উপর। শার্ট ভিজে গেল সম্পূর্ণ। উত্তপ্ত করলে সিক্ত হলো দেহ। কিন্তু আরহাম একটু বিচলিত হলো না। দাঁতে দাঁত চেপে সহ্য করলো সেই দহন। উল্টো ওর মুঠি আরো কঠোর হয়ে আঁকড়ে ধরল রিদিতার হাত। রিদিতা প্রাণপণে মুক্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু শারীরিক শক্তির অসম প্রতিযোগিতায় পরাজিত হলো। ওর নিকটবর্তী হয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল আরহাম, এত ব্যাকুল হবেন না মনোহরিণী। আপনার এই ছটফটানি আমার বুকের ভেতরে শিরায় উপর শিরায় অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। শুনতে পাচ্ছেন? রিদিতা ক্ষোভে ফেটে পড়ল। মুহূর্তে দ্বিধা না করেই ধারালো আঘাতের ন্যায় হাত উঠিয়ে দিল আরহামের গালে সপাটে কষিয়া চর। বজ্রাঘাতের ন্যায় তীব্র শব্দে চারপাশ হলো কম্পিত। আরহাম হতবাক। রিদিতা দাঁতে দাঁত চেপে দৃষ্টিতে আগুন ছড়িয়ে ফুঁসে উঠল, বলল, নোংরা ছেলে কোথাকার, তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? নোংরামি করার জায়গা পাস না, ইতর বেহায়া। আজই তোকে শিখিয়ে দেব এসব নোংরা চিন্তা মাথা থেকে কিভাবে বের করতে হয়। রিদিতা তীব্র ক্রোধে উন্মত্ত হয়ে স্থান ত্যাগের জন্য অগ্রসর হতেই পেছন থেকে আরহামের কণ্ঠ ধ্বনিত হলো। ওই সিনিয়র। রিদিতা মুহূর্তে ক্রোধে ঘুরে দাঁড়ালো। আরহাম নির্বিকার ভঙ্গিতে গাল স্পর্শ করল। ডান গাল যেখানে রিদিতা কষিয়ে মেরেছিল, ঠোঁটে দুষ্টু মিশ্রিত হাসি ফুটিয়ে বলল, আজ যেই গালে আপনার হাতের স্পর্শ পড়েছে শিগগিরই এই একই গালে আপনার ঠোঁটের স্পর্শ পড়বে। প্রস্তুত থাকুন। রিদিতা ক্ষোভে দাঁত চেপে বলল, অসভ্য ছেলে কোথাকার, তুই এত নোংরা আমি ভাবতেও পারিনি। ছি! এ কথার পর সে দ্রুত পদক্ষেপে ছাদ ত্যাগ করল। আরহাম অদূরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধীরস্বরে বলল, বিয়ে তো আমি আপনাকেই করব সিনিয়র সুইটহার্ট। স্বামীর মর্যাদা আমাকে আপনাকে দিতেই হবে। আর আজ যে ব্যথা আপনি উপহার দিলেন তার চেয়েও দ্বিগুণ ব্যথা আপনাকেও ভোগ করতে হবে। তবে ওটা হবে আনন্দময় শাস্তি। রিদি, এই রিদি, তাড়াতাড়ি আয়। আচমকা মায়ের কণ্ঠে চিন্তাসূত্র ছিন্ন হলো রিদিতার। 3টি দীর্ঘ বর্ষ অতিবাহিত হয়ে গেছে। বর্তমানকালে রিদি 23-এ পদার্পণ করেছে। পূর্বাপেক্ষা অধিক দীপ্তিময় হয়ে উঠেছে ওর অবয়ব। তবে সবচেয়ে অবাক করার ঘটনা হলো ওই রজনীর পর এই সমগ্র 3টি বছর আরহামের অস্তিত্ব ওর কাছে অনাবিষ্কৃতই রয়ে গেছে তার। আরহাম এখন কেমন হয়েছে দেখতে, ওর দৈহিক পরিবর্তন কেমন হয়েছে সে জানে না। হঠাৎ গায়েব হলো ছেলেটা। ওই যে বছরে একবার আসা হয় মামার বাড়িতে, প্রতি বছর একবার করেই মামার বাড়িতে পদার্পণ করেছে রিদিতা। নিয়মের ব্যত্যয় হয়নি। তবু এই 3বার যাতায়াতের প্রতিবারই ছিল আরহামের অনুপস্থিতি। আরহাম ইচ্ছাকৃতভাবে নিজেকে অন্তরালে সরিয়ে নিয়েছে। রিদিতার আগমনের সংবাদ মাত্র আরহাম নিজ গৃহ ত্যাগ করেছে কয়েকদিনের জন্য। যতদিন রিদি থেকেছে ততদিন সে অনুপস্থিত থেকেছে। এমনকি একবারও ওর কণ্ঠধ্বনির শ্রুতিগোচর হয়নি রিদিতার কানে। এবার চতুর্থবারের মতো এসেছে সে, কারণ শিউলির বিবাহ। প্রকৃতপক্ষে শিউলির বিয়ে 1 বর্ষ পূর্বে সম্পন্ন হয়েছিল, তবে তা ছিল একান্ত ঘরোয়া পরিসরে। ওর স্বামী প্রবাসী। ফোনে ভিডিও কলের মাধ্যমে শপথ বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। এবছর শিউলির স্বামী প্রবাস থেকে প্রত্যাবর্তন করেছে। বিধের সামাজিক শৃঙ্খলা রক্ষা করেই বিবাহের পরিপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গায়ে হলুদের আনুষ্ঠানিকতায় উপস্থিত হয়েছে রিদিতা ও তার পরিবার। রাত্রি গভীর। গৃহে মানুষের সমাবেশ বিশাল। চারপাশ কলরবের প্রতিধ্বনি। সারাটি দিন কেটেছে দৌড়ঝাঁপ ব্যস্ততায়। এখন রাত, দ্বিপ্রহর অতিক্রান্ত। সময়ের সূচক পেরিয়ে 12টা। পরিবেশ অন্ধকারে আচ্ছন্ন। সমস্ত আকাশ জুড়ে নিশুতি নীরবতা। রীতি তার মা নিদ্রার জন্য ডেকে যাচ্ছে, তবু বিরক্তি চিত্তে একাকী বসে রইল মেয়েটা। ড্রয়িং রুমের নিঃসঙ্গ পরিবেশে উপরতলে ছাদে সকলে উল্লাসে মত্ত।
সময় প্রবাহে আরহামের পারিবারিক আর্থিক কাঠামো সুসংহত, অবস্থার উন্নতি বেশ লক্ষণীয়। বাবার মুখে শুনেছে আরহাম চাকরিপ্রাপ্ত হয়েছে। তবু কেন যেন মানসিক অস্থিরতা স্পর্শ করছে হৃদিতাকে। সেদিন সে চর মারার পর তিনটি বর্ষের ছেলেটা আর সামনে এলো না। অদ্ভুত বিস্ময়। কেন এমন পরিণতি? আক্রোশ, অপমান, নাকি অন্য কোনো অজানা কারণ? একদিন আকস্মিক এসে অসভ্যতা করলো ছেলেটা। তারপর একই আকস্মিকতায় আচমকা 3টি দীর্ঘ বর্ষ লুকিয়ে রইল। তাতে হৃদিতার কি আসে যায়? ওর তো ভালোই, বিরক্ত করেনি তো। তবু অন্তরে মোচড় সৃষ্টি হয়। সে তো ভেবেছিল অন্যান্যদের মতোই জ্বালাবে, উত্ত্যক্ত করবে, পিছু টানবে। কিন্তু কিছুই ঘটেনি। কেন ঘটেনি? প্রশ্নগুলো জাগ্রত দীর্ঘ 3টি বর্ষব্যাপ্ত সময়ে, শুধু উত্তরহীন। অজ্ঞাত অস্বস্তি হৃদিতাকে গ্রাস করে রাখলো। শান্তি মিলল না। তাহলে কি ও প্রত্যাশা করেছিল আরহাম তার পিছু নেবে? কে জানে, আজও কি আপন বোনের বিবাহ উৎসবে সে এসে উপস্থিত হবে না? হৃদিতার জন্য কি আজও সে নিজেকে আত্মগোপন করবে? নিঃশ্বাস দীর্ঘ হয়ে এলো। 3টি বর্ষ অতিক্রান্ত। প্রতিটি ক্ষণে এসব চিন্তায় ঘুরপাক খেয়ে যাচ্ছে অনবরত ওর মানসপটে। তবু উত্তর অথরাই রয়ে গেছে। হৃদি দীর্ঘস্থায়ী সংশয়ের শেকল ছিন্ন করে উঠে দাঁড়ালো। ঠিক তখনই পিছন ফিরে ব্যাকরণবিহীন নীরের সংঘর্ষ ঘটল এক ব্যক্তির সাথে। পুরুষ দেহের অস্তিত্ব অনুভূত হলো সম্মুখে। হৃদির মুখশ্রী গিয়ে ঠেকলেও পুরুষটা প্রশস্ত বক্ষপিঞ্জরে। আচমকা সংঘর্ষে দেহ সামলাতে না পেরে চেতনা মুহূর্তে বিভ্রান্ত হলো মেয়েটা। আলোহীনতায় সে শনাক্ত করতে পারল না ব্যক্তিটিকে। তবে শক্তপোক্ত দৈহিক কাঠামো, উচ্চতা, দৃঢ় বাহু সংযোজন স্পষ্ট। পুরুষটি নির্দ্বিধায় দুহাতে আঁকড়ে ধরল হৃদিতার বাহু। হৃদি তীব্র চেষ্টায় সরে আসতে চাইল, কিন্তু দৈহিক সামর্থ্যের বৈষম্যে পরাভূত হলো। ঠিক সেই মুহূর্তে উষ্ণ নিঃশ্বাস সংবেদনশীল ত্বকে বাড়ি খেল। পুরুষটি তার ঠোঁট হৃদের কানের নিকটে এনে গভীর ভারী স্বরে বলল, সিনিয়র সিটিজেন কি কাউকে খুঁজছে? শব্দটি শ্রবণ মাত্র শির দ্বারা বেয়ে হিমস্রোত প্রবাহিত হলো হৃদিতার। স্নায়ুতে বিদ্যুতায়িত শখ খেল মুহূর্তে। সেই কণ্ঠস্বর, অনেকগুলো বর্ষ পর, আজ আবার। সমগ্র অস্তিত্ব জমে গেল। শিরায় শিরায় শীতল সঞ্চারণ। আরহামের ওষ্ঠে বাঁকা হাসি রেখা প্রসারিত হলো। ফিসফিস করে বলল, আমাকে খুঁজছিলেন বাবুই পাখি? এতটুকু উচ্চারণের পর হঠাৎই শিথিল হলো ওর শক্তমুঠি। সেই স্থির দাঁড়িয়ে অবিচল চোখে অবলোকন করলো সামনে দাঁড়িয়ে থাকা একান্ত প্রেয়সীর পানে। হৃদিতার কণ্ঠনালী রুদ্ধ। শব্দ নির্গত করার প্রচেষ্টা ব্যর্থ হলো। অজস্র প্রশ্ন জমা আছে, নিঃসীম উত্তর অপেক্ষমান। তবু এই মুহূর্তে কিছুই বলতে পারছে না ও। স্নায়ুগুলো বিপর্যস্ত, হৃদস্পন্দন বিক্ষিপ্ত, শরীর অনিয়ন্ত্রিত কম্পনে আচ্ছন্ন। আর সহ্য শক্তি রইল না। কোনো বাক্যোচ্চারণ না করে ঝড়গতিতে স্থান ত্যাগ করলো মেয়েটা। আরহাম সেই দৃশ্য লক্ষ্য করলো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে বলল, ঔষধের ডোজ বেশ করা ছিল সিনিয়র ডার্লিং। আপনাকে পাওয়ার জন্য 3টি বছর কোরবান তো দিতেই হতো। হৃদি কক্ষে প্রবেশ করে অস্থির হয়ে উঠল। কেন এমন হচ্ছে তার সঙ্গে? আরহাম বহুদিন পর সামনে এসেছে, তাতে কি? ওর তো এমন লাগার কথা নয়। স্বাভাবিক থাকার চেষ্টা করেও পারছে না। নিজেকে সংযত করতেই হবে। ভুলে গেলে চলবে না, আরহাম ওর মামাতো ভাই। এর চেয়েও বড় বাস্তবতা হলো ছেলেটি বয়সে 1 বছরের ছোট। এই তুচ্ছ বিষয়ে এত বিচলিত হওয়ার কোনো যুক্তি নেই। নিজেকে প্রবোধ দিতে দিতে সে মায়ের পাশে শুয়ে পড়ল। অথচ শারীরিক ক্লান্তি সত্ত্বেও মন স্থির হলো না। রাত কেটে গেল অস্থিরতায়, দুশ্চিন্তার আবর্তে ডুবে। প্রভাতের আলোয় ঘরবাড়ি মুখরিত। বিয়েবাড়ির আয়োজনের জটলা চারপাশে। রন্ধনশালায় চুলোর আঁচ বাড়ছে। সুগন্ধি মশলার মৃদু ধোঁয়া বাতাসে ভাসছে। কারো হাতে পাত্র, কেউ ব্যস্ত সাজসজ্জায়। বিশ্রামের অবসর নেই কারো। হৃদিতা পরিধান করেছে হলুদ বর্ণের অলঙ্করণযুক্ত লেহেঙ্গা। গাত্রবর্ণের উজ্জ্বল পোশাকের শোভা যেন দ্বিগুণ। চোখ ফেরানো দেয়। তবে চোখের দৃষ্টি অস্থিরভাবে অনুসন্ধান করছে আরহামকে। কেন? তাই স্পষ্ট নয়। প্রতীক্ষার এই অনিশ্চিত ভার কেন বয়ে বেড়াচ্ছে সে নিজেও জানে না। সকাল থেকে বহুবার চাকুশ করতে চেয়েছে, কিন্তু অন্বেষণ ব্যর্থ হয়েছে। তাহলে গতরাতে দেখা কি বাস্তব ছিল না? শুধুই বিভ্রম, স্বপ্ন, কল্পনা? না না, তা হতে পারে না। বোনের বিবাহ মঞ্চে কি ভাইয়ের কোনো কর্তব্য নেই? কোথায় গেল সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি? তার তো উপস্থিত থাকা উচিত সবার আগে। এইসব অপ্রাসঙ্গিক চিন্তার ভার থেকে মুক্তি পেতেই হৃদি বাহিরে এলো। প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চ স্থাপিত হয়েছে। চারপাশে আলোকসজ্জার বিস্তার। বহুক্ষণ দৃষ্টি ঘোরালেও কাঙ্ক্ষিত মুখ অনুপস্থিত। অজানা বেদনা মনে আসন গিরে বসছে। সবকিছুই যেন রংহীন মনে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এরপর ধীরপদে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করল। নির্দিষ্ট কক্ষে চলে গেল। দরজা অতিক্রম করতে আকস্মিক পেশিবহুল হাত ওর কবজি দৃঢ়ভাবে চেপে ধরল।
তৎক্ষণাৎ প্রতিরোধের সুযোগ পাওয়ার আগেই কঠিন গঠনের দরজার সঙ্গে ওকে সজোরে ঠেসে ধরল। চিৎকারের পূর্বে শক্তপোক্ত হাত ও ঠোঁট চেপে ধরল। আতঙ্কে চোখ মুখ খিচে বদ্ধ করেছে অনেক আগে। পুরুষটি ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে বাহু প্রসারিত করল। দরজার ছিটকিনি সজোরে বন্ধ করে দিল। শব্দের প্রতিধ্বনিতে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় চমক ভর করল হৃদিতার অন্তরে। ধারাম চক্ষুদয় খুলে নিল সে। তবে সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখতে মানসিক ভারসাম্য বিঘ্নিত হলো। বাকশক্তি লোপ পেল। স্থবির হয়ে দাঁড়িয়ে রইল সে। আরহাম বাঁকা হেসে দুহাত দ্বারা হৃদিতার কোমর জড়িয়ে ধরল শক্ত বাঁধনে। সে আকস্মিক স্পর্শে হৃদির শারীরিক সঞ্চালন ক্ষীণ হয়ে এলো। আরহাম শূন্যতা কমিয়ে আনলো। অতি নিকটে নিয়ে এলো তাকে। উষ্ণ নিঃশ্বাস হৃদির মুখমণ্ডলে বাড়ি খাচ্ছে। হৃদিতা তবু নিশ্চল। দীর্ঘ সময় পর এই মুখছবি দর্শন করছে সে। পূর্বে দাড়ির অস্তিত্ব ছিল না, এখন ক্ষুদ্র ক্ষুদ্র গজিয়েছে। ওষ্ঠদ্বয় গাঢ় বাদামি। দৃষ্টি সেদিনের মতোই তীক্ষ্ণ। খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অতীত ও বর্তমানের প্রতিটি পরিবর্তন সে শুষে নিচ্ছে। আরহাম হাত বাড়িয়ে হৃদির ললাটের এলো কেশ গুচ্ছ সরিয়ে কানে গুঁজে দিল। কানের নিকট ওষ্ঠদ্বয় অতি সূক্ষ্ম দূরত্বে এনে গভীর কণ্ঠস্বরে বলল, এদিক সেদিক যে টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছেন, পরপুরুষের অযাচিত দৃষ্টি আপনার অগ্নিরূপে পিছলে মুখ থুবড়ে পড়ছে, আর আমার ভেতরটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। গন্ধ পাচ্ছেন? হৃদিতা আতকে উঠল। ধপ করে উঠল হৃদস্পন্দন। তোতলানো কণ্ঠে বলল, কি বলছো এইসব? এটা কেমন অসভ্যতা? আর আমাকে এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। আরহাম ঠোঁটের হাসির রেখা টেনে আনলো। স্বর নামিয়ে বলল, হুশ, আপনার ঠোঁট যা উচ্চারণ করছে, দেহ মন কিন্তু সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে সিনিয়র। এ বলে সে নিজ কাঁধের দিকে ইঙ্গিত করলো। হৃদিতা দু হাতে শক্ত করে চেপে ধরে রেখেছে। এতক্ষণ বুঝতেই পারেনি। এবার টের পেতে মুখশ্রী লজ্জায় লাল হয়ে উঠল। তথাপি তৎক্ষণাৎ সমস্ত ক্রোধ, ক্ষোভ সব একসঙ্গে বিস্ফোরিত হলো অন্তঃস্থলের ভেতর। হঠাৎ এসে কেন এভাবে সীমা লঙ্ঘন করবে? এত বছর কোথায় ছিল সে? হৃদিতা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিতে পেরে উঠল না। আরহাম হাসলো। হৃদিতা ফুঁসে উঠল, তোমার বেহায়াপনা এখনো কমেনি দেখছি। ছাড়ো বলছি, না হলে। আরহাম করতলের বাঁধন আরো দৃঢ় করলো। গভীর স্বরে বলল, না হলে কি? হৃদিতা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, না হলে আমি সবাইকে তোমার এই নোংরামোর কথা বলতে বাধ্য হব। ভুলে যাচ্ছ কেন আমি তোমার বড়? আরহাম শব্দ করে হেসে উঠল। কটাক্ষ ভরে বলল, বললে তো সেই 3 বছর আগেই বলে দিতেন, ঠিক প্রথম দিনই। বলেননি কেন? হৃদিতা থমকালো, ভরকালো। কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে রইল। তৎপর নিজেকে সামনে নিয়ে বলল, আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু এবার দিচ্ছি না। আরহাম ব্রু উঁচিয়ে বিদ্রুপ ঝরা কণ্ঠে বলল, সুযোগ? কিসের সুযোগ? আমায় যেন আপনার পেছনে অসহায় ছ্যাঁচড়ার মতো ঘুরতে হয়, আপনাকে বিরক্ত করতে হয়, মেসেজ কল দিয়ে বন্যা বইয়ে দিতে হয় এইসবের? হৃদিতা কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে বুঝতে অক্ষম। আসলে সে একটাই প্রশ্ন করতে চায়, সে কেন লুকিয়েছিল, কেন হঠাৎ চলে গেল। কিন্তু এই প্রশ্ন করলেই কি আরহাম ভুল বুঝবে না? ভাববে না সে তাকে মনে করে জ্বলেছে? না, এটা হতে দেওয়া যাবে না। নিজেকে শক্ত করলো হৃদিতা। চোখ রাঙিয়ে দাঁত চেপে বলল, মোটেই না। এইসব বেয়াদবি বন্ধ করো আরহাম। আরহাম এতটুকু পাত্তা দিল না, বরং হাসলো। ঠোঁট কামড়ে বলল, আর বড় হওয়ার কথা বলছেন? লিসেন ম্যাডাম, আই হ্যাভ এ টেস্ট ফর থিংস দ্যাট আর গ্র্যান্ড, বি ইট এস অর সামথিং ম্যাচ হার্ডার টু ইগনোর। আরহামের ঔদ্ধত্যপূর্ণ বাক্যে হৃদিতার চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে উঠল। কি বলল এই অসভ্য ব্যক্তি? নির্লজ্জ হাসিতে ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আরহাম। হৃদিতার রক্ত মুহূর্তে উন্মত্ত হয়ে উঠল। বিক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে শক্তভাবে 2 হাত দিয়ে ধাক্কা দিল ওর বলিষ্ঠ বক্ষে। প্রচণ্ডতা সামান্য টলল, বিনা বাক্যে ছেড়ে দিল আরহাম। হৃদিতার সুযোগ হাতছাড়া না করে দ্রুত ঘুরে দাঁড়ালো। দ্রুত হাত চালিয়ে দরজার লক খুলে ফেললো এক ঝটকায়। পালিয়ে গেল তড়িঘড়ি দ্রুত গতির পায়ের ছন্দে প্রাঙ্গণ পেরিয়ে। আরহাম ওর দৌড়ে মিলিয়ে যাওয়া অবয়বের পানে তাকিয়ে হাসি ছড়িয়ে বলল, এই যে পা দুটি নিয়ে ছুটে বেড়াচ্ছ, একদিন এই পদযুগলি স্বেচ্ছায় আমার দিকে এগিয়ে আসবে। এই যে হাতটি দিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ বারবার, একদিন সেই হাতেই আমাকে আঁকড়ে ধরবে। অনুমতি দেবে ছোঁয়ার? 4টি দিন অতিক্রান্ত। রাজশাহীতে নিজ গৃহে ফিরেছে হৃদিতা। নিশিত প্রহর। ডাইনিং টেবিলে নৈশভোজ চলছে। হৃদির বাবা মা সহ সেই কথোপকথনে নিমগ্ন। এর মাঝে আকস্মিক হৃদির বাবা বলল, আমি হৃদির বিয়ে ঠিক করেছি।
ভালো পরিবার, ছেলে ইঞ্জিনিয়ার। আচমকা এহেন বাক্যে চমকালো হৃদি। আতঙ্কে হৃৎপিণ্ডে স্পন্দন ত্বরান্বিত হলো। হৃদির মা খাবার চিবোতে চিবোতে নিস্পৃহ স্বরে বললেন, ওনাদের সম্পর্কে তুমি সব জানো তো? ছেলে আবার কোনো নেশা টেশা করে না তো? হৃদির বাবা হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, না না, ছেলের চরিত্র ভালো, নেশার ধারের কাছেও নেই। শিউলির বিয়েতে গেলাম না, সেখানেই আমাদের মেয়েকে দেখেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মাসেই বিয়ের তারিখ ঠিক করব। এমন ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। মুহূর্তেই ধারাম শব্দে চেয়ার সরিয়ে দাঁড়ালো হৃদি। উভয় পলক ফেললো ওর পানে। হৃদির মা বিস্মিত স্বরে প্রশ্ন করলেন, কি হলো, হঠাৎ উঠলি কেন? হৃদি কঠোর কণ্ঠে উচ্চারণ করলো। আমি বিয়ে করতে পারবো না। হৃদির মা রোষে ফেটে বললেন, কতবার বলেছিস এই কথা? একের পর এক বিয়ের প্রস্তাব ভেঙেছিস। কত সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ এসেছে, অথচ তুই নানান অজুহাতে ভেঙে দিয়ে যাচ্ছিস। প্রত্যেকবার তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি আমরা। আর যদি কাউকে ভালো লেগেও থাকে তবে অন্তত তো তার নাম বল। অথচ সেটিও করিস না। তোর সমস্যাটা কোথায় বলতো? এবার আর তোর ইচ্ছা অনিচ্ছা শুনছি না। তোর বাবার সিদ্ধান্তই চূড়ান্ত। এই মাসেই তোর বিয়ে হবে। হৃদি তার দুই চোখ ছলছল জলে আবৃত হয়ে এলো। আজ সে বোঝা হয়ে গেল। উপোস ক্লিষ্ট কণ্ঠে কোনো প্রত্যুত্তর না করে এটো হাতখানা খাবারের পাত্রে জল ঢেলে ধুয়ে দ্রুতপদে চলে গেল কক্ষের অভ্যন্তরে। এহেন আচরণে বিরক্ত হলেন ওর বাবা মা। ওর মাতা ক্রুব্ধ কণ্ঠে হৃদির বাবার পানে তাকিয়ে বললেন, দেখেছ কতটা বিয়াদব হয়ে উঠেছে? বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। সবই তোমার প্রশ্রয়ের জন্য হয়েছে। কতবার বলেছি মেয়েকে এত প্রশ্রয় দিও না। এখন দেখেছ তো কি হলো? হৃদির বাবা ঠান্ডা মস্তিষ্কের ব্যবসায়ী মানব। অতি সহজে বিচলিত হন না তিনি। এখনো ব্যতিক্রম নন। বিহব্বলতা নয়, বরং নির্বিকার ভঙ্গিতে খাবার চিবোতে চিবোতে বললেন, আহা, তুমি এত বেশি কথা বলো না তো। বয়স কম, রক্ত গরম, এখন একটু আধটু ওরকম করবেই। বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কক্ষে প্রবেশ করেই দরজা বন্ধ করলো রীতি। নিজেকে নিক্ষেপ করলো নরম বিছানার বুকে। মুহূর্তে অস্তিত্ব বিদীর্ণ করে বেরিয়ে এলো অশ্রু ভারাকান্ত ঢুকরে ওঠা ক্রন্দন। সে কি বলবে, কাকে বলবে, কাকে সে চায়? এই প্রশ্নের উত্তর তো ওর নিজের কাছেও সুস্পষ্ট নয়। তবে একটি বিষয় হচ্ছে, বিয়ে নামক শব্দটি শ্রুতিমাত্রই চেতনার অন্তঃস্থল বিদ্যুৎ প্রবাহের মতো আঘাত হানে কিছু স্মৃতি। এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে এক ব্যক্তির উচ্চারিত বাক্য, প্রেম নয়, বিয়ে করব আপনায়। আরহাম বলেছিল কথাটি। তবে এই কি ওর বিয়ে করার নমুনা? মাত্র 2 দিন, হ্যাঁ, সংক্ষিপ্ত 2টি অধ্যায়ে ওই ছেলে সীমা লঙ্ঘন করেছে, অসভ্যতামি করেছে। 3 বছর পূর্বে একবার এবং পুনরায় 3 বছর পর। এই বিরতি সময়ের মধ্যে আরহামের কোনো উপস্থিতি নেই। তারপরও তাকে কি ভালোবাসা বলা যায়? সেদিন বিয়ে বাড়িতে আরহামের সাথে জন্ম নেওয়া একখণ্ড স্মৃতি শুধু একটি সীমারেখা পেরিয়েছিল। এরপর আর কথা বলেনি আরহাম, ফিরেও তাকায়নি কিঞ্চিত। এরপরে রীতিতা রাজশাহী প্রত্যাবর্তন করেছে, আরহাম রয়ে গেছে চট্টগ্রামে। মাঝে শতাধিক মাইলের ব্যবধান। কিন্তু হৃদয়ের দূরত্ব, সে কি এই ভৌগোলিক দূরত্বের সমান, নাকি তার চেয়েও বিস্তৃত? হৃদিতা ফুঁফিয়ে উঠল। কাঁপতে থাকা হাত চুল টেনে ধরল। তীব্র বেদনা মিশ্রিত কণ্ঠে বলল, আমি কাকে ভালোবাসি, কাকে চাই কিছুই বুঝতে পারছি না আরহাম। কেন ওকে মস্তিষ্ক থেকে মুছতে পারছি না? ও তো আমার থেকে ছোট, এটি কিভাবে সম্ভব? আর ও কি আমাকে ভালোবাসে? ভালোবাসা তো পাগলামি আনে, মানুষকে বিচলিত করে তুলে। ও কি করেছে আমার জন্য? কিছুই করেনি, একটুও পাগলামি করেনি, একবারও না, একটুও না, বিন্দু মাত্রও না। তবুও কেন ওর চিন্তা খাচ্ছে আমায়? কেন কেন কেন? সময় তার নিজস্ব গতিপথে প্রবাহিত হয়, কারো জন্য সে স্থবির হয় না। অবশেষে প্রত্যাশিত দিন সমাগত হলো। বিবাহ আয়োজন সন্নিকটে। দিদি তার সম্মতি দিয়েছে বিয়েতে। তবে তা কি ইচ্ছাপ্রসূত, নাকি চাপসৃষ্ট বাস্তবতার কাছে আত্মসমর্পণ? আগামীকাল গায়ে হলুদ, পরশু বিবাহ। পরিবারের একমাত্র কন্যাও, নৃত্যশিল্পী তার অমূল্য ধন। ওর বিয়ে মানে অনন্য আয়োজনের কেন্দ্রবিন্দু। প্রাসাদোপম গৃহের প্রতিটি কোণ আলোকমালায় দীপ্ত। উৎসবের উচ্ছ্বাসে প্রাঙ্গণ মুখর। কেবল একটি স্থানে নেমে এসেছে নিঃশব্দতা, হৃদিতার হৃদয়। আনন্দের উৎসবে প্লাবিত প্রাঙ্গণ, গৃহদ্বার উন্মুক্ত, অতিথিদের স্রোত অব্যাহত। পরিবার পরিজন, সুদূর আত্মীয়বর্গ সকলে উপনীত হয়েছে বহু পূর্বে। আরহামের পরিবারও এসেছে 5 দিন পূর্বে। শুধুমাত্র অনুপস্থিত আরহাম নিজে। নিশীথের নিস্তব্ধ সময়,
রিদিতা একাকী কক্ষের দরজা লাগিয়ে অন্ধকার বিছানায় নিষ্পন্দ অশ্রুসিক্ত নয়নে শুয়ে। অশ্রুর প্রবাহ যে অন্তহীন, শুকোয় না চোখের কোণে, হৃদয়ের যন্ত্রণা প্রশমিত হয় না। পুরুষটা তো কিছুই করলো না, একবারও উন্মাদ হলো না, একবারও পাগলামি করলো না বিয়ের সংবাদ পেয়ে, একবারও উচ্চারণ করলো না সেই কাঙ্ক্ষিত বাক্য, চলো পালিয়ে যাই। এই কয়দিনে হৃদিতা উপলব্ধি করেছে সমাজ যাই বলুক, নৈতিকতার সংজ্ঞা যাই থাকুক, লজ্জা গ্লানির দৃষ্টিতে এটি যাই হোক না কেন, সে তার বয়সের ছোট মামাতো ভাইকে ভালোবেসে ফেলেছে, অগোচরে অথচ সম্পূর্ণভাবে। কিন্তু সেই পুরুষ, সে কি কখনো ভালোবেসেছিল? না, সে কেবল খেলেছে ওর অনুভূতির সঙ্গে, ওর হৃদয়ের সঙ্গে। হৃদিতা নিজেকে সংযত করে সিদ্ধান্ত নিল অন্তত একবার কথা বলবে। আরহাম যদি পিছু হটেও যায় তবুও মুক্তি পাবে। অন্তত এটা ভেবে আফসোস করবে না যে সে কিছুই করেনি। হৃদয়ের তীব্র আবেগ দমিয়ে দ্রুত হাতড়াতে লাগলো ফোন। স্ক্রিন অন করলো। আরহামের নাম্বার। কিছুদিন আগে বাবার থেকে নিয়েছিল, কিন্তু কখনো কল দেওয়ার দুঃসাহস করেনি। তবে আজ আজ সে সর্বস্ব পণ করেছে। শেষবারের মতো হলেও সে এই পুরুষের কণ্ঠ শুনবে। হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে, তবু সংকল্পের বাঁধন ছিন্ন করেনি। অবশেষে ডায়াল করলো। রিং হচ্ছে। একবার, দুইবার, তিনবার, চারবার, সংযোগ বিচ্ছিন্ন। ধরা দিল না সেই নিষ্ঠুর পুরুষ। অস্পষ্ট কণ্ঠে ফুঁফিয়ে উঠল হৃদিতা। কেন সে এতটা নির্মম? তবু সে একবার সুযোগ দিল। অপমান, অবহেলা, গ্লানি সবকিছুকে উপেক্ষা করে পুনরায় চাপ দিল কল বাটনে। এবার সংযোগ স্থাপিত হলো। অবশেষে ফোনের অপর প্রান্ত হতে ভেসে এলো সে চিরপরিচিত পুরুষালী ভারী কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? হৃদিতা ফুঁফিয়ে উঠল। কাঁপতে থাকা হাত মুখে চেপে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করছে। অপর প্রান্তে নিষ্পৃহ ভঙ্গিতে সিগারেটে টান দিল আরহা, ধোয়ার কুণ্ডলি চারপাশে ছড়িয়ে। বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে অন্ধকারে বলল, কথা বলবেন নাকি কেটে দিব? তবু কথা ফোটালো না হৃদি। আরহাম বিরক্ত হয়ে বলল, আমার কারো নাটক দেখার সময় নেই, রাখছি। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে হৃদিতা বলে উঠল, নাটক আমি করেছি নাকি তুমি করেছো? আরহাম টকটকে রক্তাভ চোখে সিগারেটে আরেকটি টান দিল। মলিন মুখশ্রী নিয়ে শীতল স্বরে বলল, কে বলছেন? আমি। আমি কে? আমার কণ্ঠ শুনেও চিনতে পারছো না? এই তোমার ভালোবাসা? আরহাম সংযত কণ্ঠে উত্তর দিল। আমার ভালোবাসা দিয়ে আপনার কি? শব্দগুলো শুনে হৃদিতার দেহ যেন শূন্যে ভেসে উঠল। ফাফা বোধ করলো সমস্ত অস্তিত্ব। মুখ চেপে কান্না চাপার চেষ্টা করছে, কিন্তু ওপাশ থেকে আরহাম স্পষ্ট বুঝলো সবকিছু। তবু প্রতিক্রিয়া দেখালো না। নিজেকে সামনে নিয়ে কণ্ঠস্বর ভাঙা হলেও শেষবারের মতো বলল হৃদি, কাল আমার গায়ে হলুদ। আরহাম নির্লিপ্ত স্বরে বলল, শুধু হলুদ কেন, চন্দন, চামেলি, কর্পূর, কাঠবাদাম সবই মেখে নিবেন। ব্যঙ্গপূর্ণ বাক্যটি উপেক্ষা করলো হৃদিতা। আবার বলল, পরশু বিয়ে। তো আমাকে বলছেন কেন? আরহামের অবহেলিত কথা শুনে হৃদির বুঝতে বাকি নেই এই পুরুষের কিছুই যায় আসে না। এক ফোঁটা অনুভূতি নেই। আর ও নিজে একতরফা মোহের আবর্তে ডুবে। এই কান্না, এই যন্ত্রণা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। কিন্তু হৃদয় কি এত সহজে বশ মানে? না। অবশেষে ফেটে পড়ল মেয়েটা। অশ্রুতে ভিজে গেল কণ্ঠ। তবু চেপে রাখা রাগ গাথা ঝরে পড়ল শব্দে। তোমরা সব পুরুষই এক। নারী তোমাদের কাছে কেবল লালসার বস্তু। ভালোবাসা কি তা তোমাদের বোঝার সামর্থ্য নেই। তুমি কখনোই আমায় ভালোবাসোনি, শুধু দেহের মোহে কাছে আসার চেষ্টা করেছো, শুধু স্পর্শ করতে চেয়েছো, এর বেশি কিছু নয়। শুনে রাখো, আমি বিয়ে করব আমার বাবার পছন্দের পাত্রকে। তবে বলবো না ভালো থেকো, বলবো পুড়ে যাও, খাক হয়ে যাও। তুমিও কারো ভালোবাসায় দাও দাও করে জ্বলে যাও, হাহাকারে গুমড়ে ওঠো। তখন আমার কথা মনে পড়বে, ঠিক ওই অনুভূতিটা তোমারও হবে। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না মেয়েটা। কল বিচ্ছিন্ন করলো। ফোন একপাশে ছুড়ে দিয়ে ফুফিয়ে কেঁদে উঠল হৃদি। এ কেমন ভালোবাসা? এই কিসের টান? এ কেমন নির্মম পরিহাস? হৃদিতা বসে কনের বেশে, সজ্জিত মুখাভয়বে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে। চারপাশ উচ্ছ্বাসে পূর্ণ। আলোকমালায় দীপ্ত পুরো প্রাঙ্গণ। সকলের ধারণা কন্যা বিদয়াগন মুহূর্তে বেদনা বারাক্রান্ত। চোখের অশ্রু তাই অনিবার্য। কিন্তু প্রকৃত সত্য কি তাই? হুম, একদম না। সে যে অন্য শোকে নিমজ্জিত। স্টেজের সামনে নিষ্পৃহ চেয়ারে বসে আরহাম, নির্লিপ্ত ভঙ্গিমায়, নিঃসংকোচ চেতনায়। পুরুষটির অবয়বে কোনো সংশয় নেই, কোনো উদ্বেগ নেই, বরং আশপাশে কয়েকজন তরুণীর সাথে অট্টহাস্যে রত। এইমাত্র এসেছে সে, বলেছে ফুপাতো বড় বোনের বিয়েতে কি না এসে পারি? তাই ব্যাহের মতো এখানে উপস্থিত হয়েছে। তবে কেন একবারও তাকালো না? কেন এই উদাসীনতা? কেন এই নিষ্পৃহ অভিনয়?
হৃদিতার অন্তর্দাহ দ্বিগুণ হলো। হৃদয় প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হচ্ছে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু শব্দ গলায় এসে আটকে। অন্তর্গত ক্ষোভের স্রোতে গালে বর্ষিত হচ্ছে মনের গভীরে। নির্লজ্জ, বেহায়া, অনুভূতিহীন পাষাণ। ওর কি এসে যায়? সে তো নির্বিকার, সে তো হাসছে। এই হৃদির কাছে বিয়ে নয়, এ যে মৃত্যুর নির্দিষ্ট যাত্রা। এই আয়োজন তো ওর কবর খননের প্রস্তুতি, একটি জীবনের শবযাত্রা। বর এসেছে, বর এসেছে। চিৎকার, উল্লাসের ঢেউ আছড়ে পড়ল প্রাঙ্গণে। ধক করে উঠল হৃদিতার বক্ষ। শরীরের শিরা উপশিরায় তীব্র ঝড় বইল। টলমল নয়নে তাকালো আরহামের পানে, কিন্তু আরহাম, সে একবারও ফিরে তাকালো না। চেয়ার ছেড়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। বাকি অতিথিরা, আত্মীয় স্বজন, কন্যার বন্ধু বান্ধব সবাই ঝাঁপিয়ে পড়ল বরের আগমনীকে অভ্যর্থনা জানাতে। এদিকে হৃদিতার দেহপিঞ্জ নিথর হয়ে এলো। শীতল বরফের মতো জমে গেল হাত পা। দেহের ভেতরকার সমস্ত রক্ত জমাট। ওর পাশ থেকে চাচি হাসি মুখে ঠাস দিয়ে বলল, তাহলে আমাদের হৃদি পার হয়েই যাচ্ছে। পর শব্দটি বজ্রাঘাত হয়ে আঘাত হানল হৃদয়পটে। হু করে উঠল বুক। তবে সত্যি পর হয়ে যাচ্ছে ও। তবুও পুরুষটি, সে একবারও ফিরে তাকাবে না? আবারও তাকালো আরহামের পানে। আরহাম ধীর পায়ে বাইরের পথ ধরেছে। সঙ্গে সেই 4-5 জন তরুণী, আঠার মতো লেপ্টে সঙ্গী হয়ে। কথা বলছে, হাসছে, আনন্দে বিভোর। কেবল হৃদিতা ব্যতিক্রমে। চোখ বেয়ে বিন্দু জল গড়িয়ে পড়ল। বিয়ে নয়, দরজায় যে উপস্থিত হয়ে কড়া নেড়ে যাচ্ছে মরণ। সমস্ত আয়োজন সম্পন্ন। সময় চূড়ান্ত অধ্যায়ে উপনীত। শুধু একটি শব্দের অপেক্ষা, কবুল। হৃদিতার পাশে ওর ভবিষ্যৎ স্বামী নাদিম বসে, সামনে কাজী সাহেব। বিয়ের শপথ গ্রহণ করানোর প্রস্তুতি পর্ব সমাপ্তির প্রহর গুনছেন। চারদিকে উদ্দীপনা, উৎসুক শত শত দৃষ্টি এক বিন্দুতে স্থির। সকলেই অপেক্ষমান, কেবল হৃদিতার হৃদয় ব্যতীত। সেখানে চলছে অন্তহীন যুদ্ধ। দৃষ্টি অনবরত ছুটে যাচ্ছে একমাত্র সেই ব্যক্তির দিকে, যে এই মুহূর্তে হাসছে, উল্লাসে মগ্ন। একদল তরুণীর মাঝে আড্ডায় লিপ্ত। হৃদিতার দিকে ফিরেও তাকালো না। এতটুকু কি অনুভব হচ্ছে না তার? একটুও কি বুক পড়ছে না? এই তো, এই মুহূর্তে হৃদিতা অন্য পুরুষের হতে যাচ্ছে। তবু ছেলেটা নির্বিকার। তবে হৃদি একটি জিনিস বেশ স্পষ্ট টের পেয়েছে। নাদিম ওর পানে অদ্ভুত দৃষ্টিতে নিরীক্ষণ করছে। অস্বাভাবিক চাহনি নিয়ে আর চোখে তাকাচ্ছে বারংবার। কেমন যেন কিছু, কিন্তু এসব ভাববার অবকাশ নেই ওর। কাজী সাহেব এবার চূড়ান্ত ঘোষণা দেবেন। ঠিক তখনই ধারাম করে নাদিম আচমকা উঠে দাঁড়ালো। চারপাশে বিস্ময়ের ঝড় উঠল। নীরবতা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হলো। অতিথিরা বিস্ময়ে পরস্পরকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে দেখছে। নাদিমের বাবা মা হতবাক। হৃদিতার বাবা শঙ্কায় বললেন, কি হলো বাবা, উঠে দাঁড়ালে কেন? নাদিম আকস্মিক বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। কথাটি উচ্চারিত হওয়া মাত্রই প্রচন্ড বিস্ফোরণ ঘটল। সমস্ত বিয়ে বাড়ি স্তব্ধ। বিস্ময় বিস্ফোরিত দৃষ্টি সকলের। হৃদির বাবা ক্রোধে ফেটে পড়ে বললেন, কি বলছো তুমি? এটা কোন ধরনের ফাজলামো? নাদিম একবার হৃদিতার দিকপানে তাকালো। একরাশ অস্বস্তি, বিতৃষ্ণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করতে পারবো না। মুহূর্তেই হট্টগোল। চারদিকে উত্তপ্ত গুঞ্জন ছড়িয়ে পড়ল। কানাঘুষা হলো আরম্ভ। সন্দেহের শত শত চোখ। ফিসফাসের তীব্রতা বাড়ল ত্রিগুণ। নাদিমের বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, নাদিম, এসব কি প্রলাপ বকছিস? বিয়ে করবি না মানে কি? কঠোর অবিচল কণ্ঠে উচ্চারিত হলো নাদিমের উত্তর। করবো না মানে করবো না। হৃদিতার বাবা মা ক্রোধান্বিত হয়ে উঠলেন। এত চরম অপমান! তাদের একমাত্র আদরের মেয়েকে এমন লাঞ্ছনার মুখোমুখি হতে হবে? কোথা থেকে কথা বাড়ল। ক্রোধ আর অপমানের ভারে পরিবেশ জ্বলতে থাকলো। এরই মাঝে কষে চর বসলো নাদিমের বাবা ছেলের গালে। প্রবল আক্রোশে কম্পিত পুরো মঞ্চ। নাদিম জ্বলন্ত চোখে বাবার দিকে তাকিয়ে গর্জে উঠল, আমি বলেছি এই বিয়ে হবে না। আমি এই মেয়ের স্বামী হতে পারবো না। এই বাক্য উচ্চারণ করে এক মুহূর্ত অপেক্ষা না করে নাদিম প্রবল পদক্ষেপে অগ্রসর হলো। গটগটিয়ে বেরিয়ে গেল বিয়ের আসর ত্যাগ করে। চারপাশ স্তব্ধ। ওর বাবা মা হতভম্ব হয়ে বসে পড়লেন মাথায় হাত চাপা দিয়ে। হৃদির বাবা মা বাক্রুদ্ধ। কেউ জানে না এই আকস্মিক বিপর্যয়ের কারণ কি, এমন আচরণের উৎস কোথায়। হৃদিতা হতবুদ্ধি। এইমাত্র যা ঘটলো তা কি সত্য? দৃষ্টি ঘুরে তাকালো সে আরহামের পানে। সে যে ভিন্ন জগতের বাসিন্দা। চারপাশের উত্তেজনার তোয়াক্কা না করে নির্বিকার হাস্যজ্জ্বলে চারপাশে পিপিলিকার ন্যায় রমণীদের কিছু একটা বলছে আর হাসছে নিঃসংকোচে। নির্লজ্জ কোথাকার! প্রচন্ড ক্রোধে হৃদিতার বুক দাউ দাউ করে জ্বলে উঠল। পরিস্থিতি তখন অন্যমনে প্রবাহিত। নাদিমের বাবা অপমানের ভারে মাথা নত করে হৃদির বাবার সামনে এলেন। বললেন, ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমি নিজেও জানি না আমাদের ছেলে কেন এমন করলো। দয়া করে একটু সময় দিন, আমি ওকে বুঝিয়ে আনছি। এই তো আসার পথেও কতটা উৎফুল্ল ছিল, হঠাৎ এমন কি যে ঘটলো।
দয়া করে একটু সময় দিন। বলেই পা বাড়ালেন। তবে বজ্রনিনাদী কণ্ঠস্বরে রিদির বাবা থামলেন। দাঁড়ান। এ বলে সামনে এগিয়ে গেলেন রক্তাভ চোখে। বুক ভরা ক্ষোভ নিয়ে 2 হাত জোর করে বললেন, যাচ্ছেন যান, তবে ফিরে আসার প্রয়োজন নেই। আমি এমন কাপুরুষের হাতে আমার মেয়েকে তুলে দিব না যে বিয়ের আসরে এভাবে অপমান করে চলে যায়। পুনরায় ঢাড়াম বজ্রপাত। আত্মীয় স্বজন অতিথিরা হতবাক। একটি বাক্যের ওজন সমস্ত বিয়েবাড়িকে দগ্ধ করে দিল। নাদিমের মা আর সহ্য করতে পারলেন না। ক্রোধান্বিত কণ্ঠে বললেন, আমার ছেলে অকারণে এমন কিছু করবে না। নিশ্চয় মেয়ের কোনো চারিত্রিক ত্রুটি আছে। হয়তো আমার ছেলে তা জেনে গেছে, তাই এভাবে হুট করে চলে গেছে। নাইলে এমন করার ছেলে আমার নাদিম না। মেয়ের নামে চরিত্রহীনতার অভিযোগ। এই অপমান কিভাবে সহ্য করবেন তিনি? সদ্য ব্যর্থ বিবাহের ক্ষতচিহ্ন মুছে যায়নি, আর এরই মধ্যে কন্যা সতীত্ব নিয়ে প্রশ্ন। এই অপবাদ, এই কলঙ্ক। আজ পর্যন্ত তিনি কন্যাদিকে কঠিন দৃষ্টিতে তাকাননি, ফুলের স্পর্শে লালিত করেছেন। আর আজ আজ তার পুষ্পের ন্যায় পবিত্র মেয়েটার কুলুষিত করতে এসেছে এই পরিবার। ক্রোধে দেহ জ্বলন্ত অগ্নিশিখা হয়ে উঠল। সামনে এসে বজ্রনিনাদে চিৎকার করলেন, বেরিয়ে যান, এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ভালো হয়েছে আপনাদের সেই কুলাঙ্গার ছেলের সঙ্গে আমার নিষ্পাপ মেয়ের বিয়ে হয়নি। আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করতে পেরেছে, এ আমার সৌভাগ্য। রিদির বাবা মুহূর্ত অপেক্ষা করলেন না। উপস্থিত জনতার সামনে সম্মানের তোয়াক্কা না করে কঠোর ভাষায় অপমান করলেন নাদিমের পরিবারকে। তাদের লজ্জিত মাথানত ভঙ্গি দেখিয়ে দেহের রক্তদহন সামান্য প্রশমিত হলো না। কিছুক্ষণের মধ্যেই নাদিমের পরিবার ক্রোধে মাথা নিচু করে গৃহত্যাগ করল। শূন্যতা নেমে এলো প্রাঙ্গণে। উল্লাসের স্থলে গুমুট। শুনশান নীরবতায় আচ্ছাদিত চারপাশ। এখন কি হবে? রিদি তার ভবিষ্যৎ কি? মায়ের বুক ফেটে কান্না বেরোচ্ছে। পরিজন, আত্মীয় স্বজন সবাই সমবেদনায় ব্যস্ত। অথচ রিদিতা নির্বিকার। মনোব্যথার চিহ্নমাত্রও নেই ওর মুখে, বরং চাপা তৃপ্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কিয়ৎক্ষণ কিছু ভাবল সে। তৎক্ষণাৎ রিদি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পরিশ্রান্ত দেহে বাবাকে ডাকলো। বাবা, রিদি বাবার অসহায় চোখে তাকালেন মেয়ের পানে। রিদি বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে একান্তে। তিনি দ্বিধা করলেন না। কন্যার আবেগ তিনি বোঝেন। অতঃপর মেয়েকে নিয়ে তিনি কিঞ্চিত লোকসমাগমের দূরত্ব স্থানে চলে গেলেন। কেউ জানে না কি কথা হলো। বেশ খানিকটা বাদে যখন ফিরে এলো রিদিতা, তখন ওর মলিন বদনমণ্ডলে মুচকি হাসি রাখা আঁকানো। অপরদিকে ওর বাবার মুখশ্রী সিদ্ধান্ত গ্রহণকারী। রিদির বাবা সেই মুহূর্তে ঘুরে তাকালেন আরহামের দিকে, যে এখনো নির্বিকার হাস্যরত। রিদির বাবা সরাসরি ওর দিকে অগ্রসর হলেন। আরহাম রিদির বাবাকে ওর দিকে এগিয়ে আসতে দেখে হাসি বন্ধ করে চেহারায় দুঃখের চাপেকে নিয়ে বলল, আমার খুব খারাপ লাগছে ফুপা। রিদি আপুর সাথে এগুলো হলো না, একটু ভালো হয়নি। আপু শব্দটি রিদিতার কানে প্রবেশ করা মাত্রই অন্তর্দহনে ঘি ঢেলে দিল। চোখ দুটো জ্বলতে লাগলো ক্রোধে। রিদিতার বাবা আচমকা আরহামের হাত শক্ত করে চেপে ধরলেন। ওজনদার কণ্ঠে আকস্মিক বললেন, আমার একটা কথা রাখবি বাবা? আরহাম চিরপরিচিত একগাল হেসে বলল, আরে ফুপা, বলেই দেখুন না, আমি তো সেই কবে থেকে রাজি। রিদির বাবা স্থির কণ্ঠে বললেন, রিদিকে বিয়ে করবি বাবা? বিবাহ শব্দটি আরো একবার বজ্রাঘাত হয়ে প্রতিধ্বনিত হলো চারপাশে। হতবাক জনতা, স্তম্ভিত আত্মীয় স্বজন, আকাশ ভেঙে পড়ার মতো প্রতিক্রিয়া চারদিকে। এ কি বললেন তিনি? বিয়ে? আরহাম রিদিতাকে? যে বয়সে ছোট ছেলে, ওকে বিয়ে করতে বলছে? এটা কিভাবে সম্ভব? সকলের মুখে মুখে ফিসফাস। রিদিতার মা কান্না থামিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে। আরহামের পরিবার পুরোপুরি স্তব্ধ। শুধু ব্যতিক্রম শিউলি, ওর ঠোঁটের কোণে হাসি। কেন? সে কি কিছু জানে যা অন্যরা জানে না? আরহামের অন্তরে বিজয়ের ঢেউ বয়ে যাচ্ছে। এটাই তো ছিল ওর পরিকল্পনা। কিন্তু মুখে কচু। নাটক করে অবাক হওয়ার ভান ধরে বলল, কি বলছেন ফুপা? রিদি তো আমার আপু। আমি তো ছোটবেলা থেকে উনাকে সেই নজরেই দেখে এসেছি। আর আমার বয়সও তো কম, এখন এতটা বড় হয়নি যে বিয়ে করব। ঠিক তখনই আরহামের মা এসে ভাইয়ের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, ভাই, তুমি কি বলছো? ভেবেচিন্তে বলছো তো? আরহাম তো রিদির চেয়ে ছোট। রীতি তার বাবা বোনের দিকে তাকিয়ে বললেন, বয়সে কি আসে যায়? ওরা যদি একসাথে ভালো থাকতে পারে তাহলে সমস্যা কই? আমার মেয়েকে তোর ঘরের বউ করে নিয়ে যা। এর চেয়ে নিরাপদ স্থান, এর চেয়ে উত্তম পরিবার আমি খুঁজে পাবো না। আর কাউকে আমি বিশ্বাসও করতে পারবো না। তবে ওনার এই সিদ্ধান্ত আকস্মিক নয়। এই সিদ্ধান্তের শেকড় গভীরে। প্রকৃত কাহিনী কি? আসলে তখন আলাদাভাবে কথা বলার ক্ষণে রিদিতা কান্না ভেজা কণ্ঠে বাবাকে জানিয়েছিল ওর হৃদয়ের গোপন অভিব্যক্তি। স্বীকার করেছিল সে আরহামকে ভালোবেসে ফেলেছে। প্রথমে এটি শুনে জ্বলে উঠেছিলেন ক্রোধে। অবিন্যস্ত সমাজ, প্রথাগত ধ্যান ধারণা, সম্পর্কের সংজ্ঞা সবকিছু হানা দিয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল মস্তিষ্ক।
তবে অবশেষে অসহায় মেয়ের আকুল অনুরোধে একজন বাবার হৃদয়ের কঠোর দেয়াল ভেঙে যায়। তার কন্যা যে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে বিবাহে রাজি হয়েছিল। নাদিম যদি ছেড়ে যায় এতে হৃদির কি দোষ? মেয়ে যে নিজের অনুভূতির জন্য জীবন যুদ্ধে নেমেছে, এত বড় আত্মত্যাগের পরও যদি বাবা হয়ে সন্তানকে না পোছেন, তবে কি সে প্রকৃত বাবা? এই উপলব্ধিতেই তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন, তার মেয়ের অশ্রু বৃথা যাবে না। আরহাম তো বেকার নয়, করছে কর্ম। তবে তুলনামূলক ছোট্ট। টাকা পয়সা ও ধন দৌলত যদি পুনরায় দেখেন তবে ঠকবেন নিশ্চিত। নাদিমের বেলায় তো এটিই দেখেছিল। মেয়ের জীবন তো নষ্ট হতে হতে বাঁচল, হবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত। জীবন তো এখনো বাকি সম্মুখে। সেই কারণেই তিনি আজ নিজ মেয়েকে ওর ভালোবাসার মানুষের হাতে অর্পণ করতে প্রস্তুত। আরহামের মা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, আমি বলছি না যে হৃদিকে আমাদের বউ করে আনতে কোনো আপত্তি আছে, কিন্তু তুমি কি একটু বেশিই তাড়াহুড়ো করছো না ভাই? আজ বিয়ে ভেঙেছে তাতে কি, আমরা সবাই মিলে হৃদির জন্য আরো ভালো একজন পাত্র খুঁজবো। হৃদির বাবা গম্ভীর কণ্ঠে বললেন, যে সুখ আমার মেয়ে তোর বাড়িতে পাবে সেটা অন্য কোথাও কখনোই পাবে না। আরহামের রাগ মুহূর্তেই তুঙ্গে উঠল। এখন দেখি ওর মা বাধা হয়ে দাঁড়িয়েছে। এ তো ঘরের শত্রু বিভীষণ। এত সুন্দর পরিকল্পনা, এত নিখুঁতভাবে সাজানো কৌশল সব ভেস্তে দিতে চাইছে নিজেরই মা। অস্থির হয়ে উঠল আরহাম। আচমকা জোরে হেসে উঠে বলল, আচ্ছা আচ্ছা ফুপা, যখন আপনি এত করে চাইছেন তখন আমিও রাজি। আমি না, শুধুই দিদিকে বিয়ে করব। আরহাম বিদ্রুপের হাসি ছড়িয়ে হৃদিতার পানে চাইল। ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, বয়সে বড় মেয়েকে বিয়ে করা সুন্নত। তাছাড়া আমাদের ধর্ম তো তাড়াতাড়ি বিয়ে করার কথাই বলে। আমি মাত্র 22 বছরের কচি যুবক আর হৃদি 23 বছরের পরিপূর্ণ একজন যুবতী। এতে সমস্যার কি আছে? এই কাজী সাহেব তাড়াতাড়ি লিখুন, পাত্রর নাম আরহাম শেখ। ওর নির্লজ্জ উচ্চারণে উপস্থিত জনতা হাসির শব্দ চেপে রাখতে অক্ষম। কেউ ফিসফিস করে মন্তব্য করলো বটে। হৃদি দাঁতে দাঁত চেপে ইচ্ছে হচ্ছে এখন যদি সুযোগ পেত তাহলে ছেলেটাকে খুন করে ফেলতো। এতক্ষণ যে নিখুঁত মুখোশ পড়েছিল, এখন সেটা ছিঁড়ে ফেলে আসল রূপ বেরিয়ে এসেছে। আরহাম এবার হৃদির বাবার দিকে তাকালো। চিরাচরিত নির্লজ্জ ভঙ্গিতে হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি বিয়ে শুরু করি ফুপা। আজ রাতেই বাসর, আপনাকে নাতি নাতনির অপেক্ষায় কষ্ট পেতে দেব না। এই অযাচিত মন্তব্যের ধাক্কায় পুরো পরিবেশ মুহূর্তের হচ্চকিত। হৃদির বাবা মা, এমনকি আরহামের নিজের বাবা মা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে। এই ছেলের প্রকৃত রূপ এতদিনও তারা বুঝতে পারেননি। হৃদি লজ্জায় মুখশ্রী নিচে করলো। শরীরের ভেতর অস্বস্তির ঝড় বইছে। এই কেমন নির্লজ্জতা! এত মানুষের মাঝে এমন কথা বলার সাহস এলো কিভাবে? এহেম মেহেম। এরপর এরপর যা হওয়ার তাই হলো। আরহামের একরোখা জেদের কাছে কারো কিছু বলার সুযোগ রইল না। কোনো আলোচনার সময়ই পেল না কেউ। সিদ্ধান্ত হয়ে গেল বিয়েটা এখনই হচ্ছে। আরহাম ওর পরনের কালো পাঞ্জাবিটাই রাখতে চাইল। কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, সময় নষ্ট করার ধৈর্যও নেই। পরিস্থিতির সমস্ত উত্থান পতন পেরিয়ে, সমস্ত নিয়মনীতি ভেঙে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হৃদির বর হিসেবে আসন গ্রহণ করলো আরহাম শেখ। হৃদি অভিমানে মুখ ফিরে নিল ক্ষিপ্ততায়। আরহামের দৃষ্টি সেই বিরক্তিময় বিমুখতার প্রতি নিবদ্ধ। সে নিঃশব্দে সকলের দৃষ্টির অন্তরালে হাত বাড়িয়ে হৃদির কোমল হাত চেপে ধরল শক্ত মুষ্টিতে। সেই স্পর্শ রক্তস্রোতে প্রবাহিত বিদ্যুতের শিহরণ বইয়ে দিল হৃদির দেহে। আরহামের মুঠি আরো দৃঢ় হলো। সকলের চক্ষু দৃষ্টি ওদের অভিমুখে নিবদ্ধ। হঠাৎই ফিসফিস শব্দের আড়ালে আরহামের কণ্ঠস্বর হৃদি তার শ্রবণেন্দ্রিয় স্পর্শ করল। বলেছিলাম তো প্রেম নয়, বিয়ে করব আপনাকে। মিলল তো প্রমাণ। হৃদি তার রাগে ফুঁসে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, সব জায়গায় অসভ্যতামো করবে না, সবাই দেখছে। আরহাম নিচু স্বরে হাসল। নির্বিকার ভঙ্গিতে বলল, দেখুক আর শিখুক কিভাবে নিজের বউকে ভালোবাসতে হয়। হৃদি তার মুখশ্রী রক্তিম হয়ে এলো। চাপা স্বরে বলল, চুপ করো নির্লজ্জ কোথাকার। তুমি শুধু আমাকে পুড়িয়েছ, আর এখন বড় বড় কথা বলা হচ্ছে। আমি বেহায়ার মতো তোমাকে বাবার কাছে চেয়েছি। আরহাম ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেখা টেনে বলল, আর আপনার বাবার কাছে যাওয়ার পথটা আমি নিজেই তৈরি করে দিয়েছি। হৃদি তা কপাল কুঁচকে তাকালো। স্বরে সন্দেহ মিশিয়ে বলল, মানে? আরহাম ঠোঁট কামড়ে হেসে বলল, আপনার কি মনে হয় নাদিম এমনি এমনি চলে গেছে বিয়ের আসর ছেড়ে? হৃদি তার মস্তিষ্কে প্রবল অভিঘাত হানল। বিস্ময়ে ঝাঁজ নিয়ে বলল, তার মানে এসবের পেছনে তুমি? আরহাম স্বাভাবিক ভঙ্গিতে বলল, জি বিবি সাহেবা। হৃদি তার রাগে গর্জে উঠল। কিন্তু কিভাবে? আরহাম ঠোঁট চেপে হাসল, বলল, বলবো না, থাক।
চড়িয়ে গাল ফাটিয়ে দিব, বলো বলছি। আরহাম নির্লিপ্ত ভঙ্গিতে হাসল, তৎপর চমৎকার স্বাভাবিক কণ্ঠে উচ্চারণ করল, নাদিমকে বলেছি আপনি লেসবিয়ান। হৃদিতার মস্তিষ্কে বজ্রাঘাত হলো, হতবাক নয়নে তাকিয়ে রইল। তারপর নিজেকে সংযত করে দাঁতে দাঁত চেপে বলল, কি? আরহাম ফিসফিসিয়ে বলল, ফিস আস্তে। চুপ বেয়াদব কোথাকার, আমি লেসবিয়ান। আরহাম কাজ ঝাঁকালো হেসে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আরে আরে, আপনি লেসবিয়ান হলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আসল কথা শুনুন। আরো কিছু বাকি আছে নাকি? অনেক কিছু, শুনুন। নাদিম যখন গেটের সামনে এলো তখনই আমি ওর কানে মন্ত্র ফুঁকে দিয়েছিলাম। আর ওই যে আমার পাশে যে 4-5 জন মেয়ে দেখছিলেন, যাদের দেখে আপনি লুচির মতো ফুলছিলেন হিংসেই, ওরা ছিল আমার প্ল্যানের অংশ। মানে আমি নাদিমকে ওদের দেখিয়ে বলেছি ওরা তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর ওরাও আমার ইশারায় হ্যাঁ বলে দিয়েছে। হৃদিতা চুপ, ধমনীতে রক্ত সঞ্চালন দ্রুততর। আরহাম ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল, তবে শুধু এইটুকুই না, আরও বিশ্বাসযোগ্য করতে শিউলির সাহায্য নিয়েছি। ও নাদিমকে বলেছে আপনি শিউলির সাথেও জোর জবরদস্তি করেছেন। কি? হ্যাঁ, আর আরও ভয় ধরানোর জন্য আমি এটাও বলেছি আপনার বাবার আগেও 4 বার হার্ট অ্যাটাক হয়েছে। যদি তিনি জানতে পারেন তার মেয়ে লেসবিয়ান, তাহলে এবার নিশ্চিত অক্কাপে টাটা বাই বাই হয়ে যাবেন। তাই নাদিম কিছু না বলেই চুপচাপ পালিয়ে গেছে। আরহাম কটাক্ষের হাসি ছড়িয়ে কিটকিটিয়ে হেসে উঠল। হৃদিতা বিস্ময় নির্বাক হয়ে তাকিয়ে, এই ছেলেটা সত্যি এসব বলেছে? আল্লাহ মাবুদ, সে কি এই পৃথিবীতেই আছে নাকি মঙ্গল গ্রহে এসেছে? আচমকা হাত পা অবশ্যই এলো। আরহাম দ্রুত মুঠি শক্ত করলো, হৃদিতার হাত নিজের করতলে চেপে ধরলো আরো দৃঢ়ভাবে। হৃদিতার দৃষ্টিপথ ঝাপসা হয়ে আসছে, চারপাশ যেন দুলে উঠছে। শরীরের ভারসাম্য টিকিয়ে রাখতে না পেরে অবচেতনে সে আরহামের কাঁধে মাথা রেখে দিল। আরহাম সামান্য ঝুঁকিয়ে ওর কাঁধে শক্ত করতলে আস্তে করে চেপে ধরল। চারপাশের দর্শনার্থীদের চোখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আরহাম হালকা হাসলো, এরপর ধীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এগুলো যখন শুনলেন বাকিটাও শুনে নিন। হৃদিতার ঠোঁট নড়ল না, গলার স্বর কুণ্ঠিত, কথা বলার শক্তি নেই, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরহামের গভীর দৃষ্টির দিকে। আর কি বলার আছে এই ছেলেটার? আরহাম নিঃশ্বাস ফেলে গলার স্বর আরো নিচু করল। অতীতের মর্মস্পর্শী সত্ত্বেও তার ওষ্ঠদয় ছুঁয়ে বেরিয়ে এলো, 18 বছর বয়সে আপনাকে প্রথম দেখেই বুকের ভেতর ঝড় উঠেছিল। আজও স্পষ্ট মনে আছে সেই দিন আমাদের বাড়িতে এসেছিলেন বেড়াতে। সদ্য গোসল সেরে ভেজা চুলে যখন ঘর থেকে বেরিয়েছিলেন, আমি সেদিন তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আপনি বের হতেই আচমকা ধাক্কা লেগেছিল আমাদের, কিন্তু সত্যিকারের ধাক্কা লেগেছিল আমার হৃদয়ে। প্রথমে আপনার মতো আমিও ভেবেছিলাম হয়তো স্রেফ আকর্ষণ, কিন্তু সময়ের গতিধারায় বুঝতে পারলাম এটা আকর্ষণ নয়, এটা ভালোবাসা। আমি জানতাম আমাকে আপনার সঙ্গে কখনোই বিয়ে দেবে না, আর না তো আপনি আমাকে ভালোবাসবেন। এজন্যই আমি পরিকল্পনা করেছিলাম আপনাকে পাওয়ার, তবে তা শারীরিক গতিতে নয়, সম্পূর্ণ মানসিকভাবে। তাই তো একদিন হঠাৎ বলে দিলাম আমি আপনাকে ভালোবাসি। এরপর 3 বছর নিখোঁজ হয়ে গেলাম। এটাই ছিল আমার সাইকোলজিক্যাল কৌশল। নারীরা যখন জানতে পারে কেউ তাদের ভালোবাসে, তখন ওই ব্যক্তির প্রতি অবহেলা বাড়তে থাকে। ওরা চায় সেই মানুষটা পেছনে ঘুরুক, বিরক্ত করুক, কথা বলার জন্য মরিয়া হয়ে উঠুক। এটাই ওদের প্রত্যাশিত চিত্র, কিন্তু বাস্তবে ওরা ভালোবাসে না। আপনিও সেটাই ভেবেছিলেন, তাই না? আপনি হয়তো ভেবেছিলেন আমিও আপনার পেছনে ঘুরব, আপনাকে বিরক্ত করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তা করিনি। আমি 3 বছর অদৃশ্য ছিলাম, আপনাকে বাধ্য করেছি আমাকে নিয়ে ভাবাতে, আপনাকে তাড়িত করেছি যেন আমি আপনার চিন্তার অভ্যাসে পরিণত হই। আপনার খোঁজ আমি রেখেছি, কিন্তু আপনাকে আমার অস্তিত্বের ছায়া পর্যন্ত বুঝতে দেইনি। আর এইভাবেই আপনি অজান্তেই আমাকে মনে রাখতে বাধ্য হয়েছেন। আর সেই অনুভূতিকে আরও গভীর করতে 3 বছর পর শিউলির বিয়েতে আপনাকে আরেকটু জ্বালিয়েছিলাম, কারণ আমিও পরীক্ষা করতে চেয়েছিলাম আমার প্রয়োগ করা ঔষধ কার্যকর হয়েছে কিনা। আমি সেদিন স্পষ্ট বুঝেছিলাম আপনিও ভালোবেসেছেন, তবে আপনার অজ্ঞাতসারে। হৃদিতা সমস্ত শুনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে, বিস্ময়ের ভারে তার মনস্তত্ত্ব স্তব্ধ। আরহাম নিঃশব্দে হাসল, ফের বলল, খেলেছি তো অবশ্যই।
তবে মন নিয়ে নয়, আপনার মনন প্রক্রিয়া নিয়ে, আপনার চেতনাবোধ নিয়ে, আপনার মস্তিষ্ক নিয়ে। আমি বড্ড স্বার্থপর সিনিয়র। আপনাকে পাওয়ার জন্য নির্লজ্জ স্বার্থপরতার সঙ্গে আপনাকে বাধ্য করেছি আমাকে ভালোবাসতে। হৃদিতা চুপ, ঠোঁটের কোণে কোনো শব্দ নেই, দৃষ্টি স্থির। শব্দহীন সে যুদ্ধের মাঝেই কাজী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। অদ্ভুত বন্ধনে বাধা পড়ল দুটি অস্তিত্ব। সমাজের শাসন ব্যবস্থা কতবার যে নিয়মের শৃঙ্খলে আবদ্ধ করেছে ভালোবাসাকে, তবু মাঝে মাঝে ভালোবাসা নিজেই শৃঙ্খল ভেঙে দেয়। আজও ব্যতিক্রম ঘটল। এই যে দুটি আত্মা পবিত্র বন্ধনে সংযুক্ত হলো, এটাও তো ব্যতিক্রম। মধ্যরাত্রি, সময় দ্বিপ্রহর পেরিয়ে 12টা 20। রিধি নিজের কক্ষে আধো আলো আধারে বসে নববধূর বেশি নিঃশব্দে ঘুমটার আড়ালে। সিদ্ধান্ত হলো বাসর এই বাড়িতেই। দূরত্বের হিসাব নিলে অন্য পথ ছিল না। রাজশাহী থেকে চট্টগ্রাম বেশ সুদীর্ঘ পথ, অবসন্ন ক্লান্তি নিয়ে পাড়ি দেওয়া অসম্ভব। তাই আরহামের পরিবার যাত্রা স্থগিত করেছে। তারা চলে গেছে আগেভাগে চট্টগ্রামে। সেখানে অপেক্ষা করছে আরেকটি আয়োজন। আরহাম থেকে গেছে। ওর পরিবার হয়তো আরেকদিন থেকে যেত যদি না আচমকা বিয়ের সিদ্ধান্ত গৃহীত হতো। কিন্তু এখন প্রথা মানতে হবে। নববধূকে এমনি এমনি ঘরে তোলা যায় না। হৃদির কক্ষ সাজানো হয়েছে যত্নে, নিখুঁত বিন্যাসে। সুবাসিত ফুলের ভারে ঘর ভারী। একমাত্র কন্যার বাসর, এটি কি চটজলদি সম্পন্ন করার আয়োজন? হৃদির বাবা তা মানতে পারেননি, তাই সময় নিয়েছেন, তাই এই বিলম্ব। এদিকে আরহাম ক্লান্ত পরিশ্রান্ত, ঘর্মাক্ত ললাটে এলো সবে, বিরক্তিতে চেতনায় আচ্ছন্ন। বউকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা অসহনীয়। অথচ কক্ষের দ্বার পেরোনোর আগে একদল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব অবরোধ ঘুরে তুলল। অর্থ দাবি করা হলো। চিরাচরিত রীতির নাম করে থামিয়ে জটলা পাকালো। আরহাম কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, অসভ্যর দলগুলো। আমার বিয়ে করা হালাল বউয়ের কাছে যেতে নাকি টাকা দিতে হবে? কি হাস্যকর কুসংস্কার যত সব। দরজার ঠেলে ঢুকলো সে। প্রথম পদক্ষেপে শ্বাসরোধী পরিবেশ অনুভূত হলো ওর। কক্ষের আংশিক আলোকিত পরিসরে দৃষ্টিপথ স্থির হলো। বিছানায় সুগন্ধি পুষ্পমাল্যে সুসজ্জিত। কেন্দ্রবিন্দুতে বসে একটি অবয়ব। বিশাল ঘোমটার অন্তরালে অপেক্ষামান ওর প্রাণপ্রিয়সী। হৃদস্পন্দন ক্ষণিকের জন্য বিঘ্নিত হলো। অজান্তেই শুষ্ক কণ্ঠনালীতে থেমে গেল শ্বাসপ্রবাহ। সাংবাদিকের মতো গম্ভীর স্বরে নয়, শোণিত উত্তাপে দগ্ধ প্রেয়সীর কাছে স্বামী সুলভ অধিকার বোধে বিড়বিড়িয়ে উচ্চারিত হলো কথাগুলো। আজ সকল কষ্টের অবসান হবে। যে দীর্ঘ অপেক্ষার দহন তুমি সহ্য করেছ, তার ঋণ আমি আজই শোধ করব। আরহাম পেছন দিকে চুল ব্যাকব্রাশ করতে করতে নির্বিকার প্রশান্ত চিত্তে অগ্রসর হলো। বিছানার সম্মুখে এসে দাঁড়ালো সে। হৃদি অনড় বসে। এতটুকু গতিবিধিও নেই। আরহামের মনে ক্ষণিকের দ্বিধা উকি দিল। বিবাহ পরবর্তী শৈথিল্য নাকি অনিচারিত কোনো বিধিবদ্ধ আচার। শুনেছে নববধূ স্বামীর চরণ স্পর্শ করে অভিবাদন জ্ঞাপন করে। যদিও এসব অনর্থক আনুষ্ঠানিকতায় ওর কোনো আগ্রহ নেই, সে ভেবেই নিল ক্লান্তির ভারে নিশ্চুপ্রীতি। মৃদু হাসি ঠোঁটে ফুটল। নিঃশব্দে বিছানা আসন গ্রহণ করলো সে। কিন্তু রিধি তবুও নিশ্চল। আরহাম হাত বাড়িয়ে ঘুমটা সরাতে উদ্যত হলো। ঠিক তখনই আকস্মিক বিস্ফোরণে হৃদি বজ্রের ন্যায় লাফিয়ে উঠল। আরহাম হচ্চকিত। স্পন্দনহীন মুহূর্তে বিভ্রান্তির অতল গভীরে তলিয়ে গেল ওর চেতনা। কিন্তু চেতনা ফিরে পাওয়ার অবকাশ পেল না সে। পরবর্তী ক্ষণে হৃদির ঘুমটার আড়াল থেকে উন্মোচিত হলো ভয়াল উগ্রতা। নিমেষে আরহামের উপর ঝাঁপিয়ে পড়ল হৃদি। শরীরের ভারসাম্য হারিয়ে বিছানার সশব্দে আশ্রে পড়ল আরহাম। অগ্নিমূর্তি ধারণ করেছে রীতি। নাসারন্ধ্র প্রশ্বাসে প্রজ্বলিত। দৃশ্যপটের বাতাসে ধিকি ধিকি জ্বলছে ওর মুখশ্রীর অগ্নিশিখা। ঘোমটা হিংস্র ভঙ্গিতে ছুঁড়ে ফেলল মেয়েটা। হাতে ধরা ক্ষুদ্র ছুরিকা। তৎক্ষণাৎ প্রবল শক্তিতে চেপে ধরল সে আরহামের কণ্ঠনালীতে। বসে পড়ল আরহামের বক্ষদেশে। নিষ্ঠুর দৃষ্টিতে তাকিয়ে আরহামের চমকিত চোখে আরহামের চেতনা বিভ্রান্তির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। বিস্ফোরিত নয়ন হৃদির বিকট রোষের পানে তাকিয়ে। হৃদি প্রজ্বলিত অনলের মতো তীব্র শ্বাস ফেলছে। দাঁত কটমটিয়ে বলল, কুত্তা, তুই আমার সাথে ঢং করিস? হ্যাঁ, আমার অনুমতি নিয়ে খেলা করিস? 3 বছর আমি নরক যন্ত্রণায় কাটিয়েছি। প্রত্যেকটা রাত কাটিয়েছি কুকুরের মতো কেঁদে। সিনিয়র বিয়ে করার শখ, তাই না? তোর সব শখ আজ আমি ঘুচিয়ে দেব। আজ তোকে খুন করে ফেলবো আমি। তোর বাসর করার শখ মেটাচ্ছি আমি, কুত্তা। আরহামের দৃষ্টি একবার হৃদির রক্তিম চোখে, একবার ছুরির পানে। বিস্ময়ে আতঙ্কে চিৎকার করে উঠল। হায় আল্লাহ, এ কোন জল্লাদিনীরে বিয়ে করলাম আমি? বাসরাতে ছুরি গলায় চেপে ধরেছে, যেখানে পা ছোঁয়ার কথা ছিল সেখানে আমাকে খুন করতে এসেছে ছুরি দিয়ে। আম্মা, আম্মা গো, আমি বাসর করব না আম্মা। হৃদি বিরক্তিতে এক হাতে ছুরি চেপে ধরে অপর হাতে আরহামের অশ্রুদয় কঠোরভাবে চেপে টলমল নয়নে বলল, চুপ, একদম চুপ। একটা শব্দ উচ্চারণ করবি না।
তোকে আমি নিজ হাতে মেরে ফেলবো, নির্বংশ করে দেব। আমার যন্ত্রণা, আমার তপ্ত অশ্রুর দহন তোর মতো নির্লজ্জ কখনো বুঝতে পারবে না। আরহামের রোস্টে শুকনো হাসি খেলে গেল। বুঝার বাকি নেই তার সিনিয়র বধূ প্রচন্ড ক্রোধে দগ্ধ। দীর্ঘ অপেক্ষার অগ্নিস্নানে পোড়া তার সংবেদনশীল হৃদয়। এই উপলব্ধিতেই বুকে প্রশান্তির স্রোত বয়ে গেল। তবে প্রশান্তির আড়ালে এবার শয়তানি হাসি রেখা ফুটে উঠল ওর ঠোঁটে। শক্তপোক্ত দুটি বাহু বজ্রের মতো উদ্যত হলো। হৃদির শাড়ির আবরণের আড়ালে ক্ষীণকায় কোমর দৃঢ়ভাবে আবদ্ধ করল আরহামের অনমনীয় দুটি হাত। এক আকস্মিক টানে হৃদির নরম দেহকে নিজের বুকের উপর ফেলল ও। হৃদির শরীর মুহূর্তে বিদ্যুতায়িত স্নায়ুপথে শিহরণ বয়ে গেল অনাকাঙ্ক্ষিত স্পর্শে। তবুও কঠোরতা বজায় রাখার অভিপ্রায়ে কঠিন স্বরে ধমক দিল সে। একদম কাছে আসার চেষ্টা করবি না, ছবি না আমায় বলে দিলাম। আরহামের রোস্টে ব্যঙ্গ মিশ্রিত হাসি। ওর দৃঢ় করতল হৃদির ক্ষীণকায় কোমরকে প্রবলভাবে মুচড়ে ধরল। আকস্মিক স্পর্শে হৃদির নরম ত্বক সংকুচিত হলো। চোখ মুখ খিচে নিল ও। আরহামের নয়নে গাঢ় নেশা। শিহরণময় কণ্ঠে হিসিয়ে বলল, আমি তো আপনি থেকে তুমিতে নামতে চেয়েছিলাম হৃদি, আর তুমি সরাসরি তুমি থেকে তুই। এহেন অন্যায় বাসর রাতে একজন স্বামী কিভাবে সহ্য করবে? হৃদি স্নায়ু ব্যবস্থা বিপর্যস্ত। আরহামের কণ্ঠস্বরে এই প্রথম তুমি আহ্বানে অজান্তেই ছুরির মুঠি শিথিল হয়ে গেল হাতে। ঠিক তখনই কোনো কিছু উপলব্ধি করার আগেই আরহামের বলিষ্ঠ বাহু ওকে উল্টে দিল বিছানায়। হৃদির কোমল অবয়ব নরম পাটের মতো বিছানায় ছড়িয়ে গেল। আরহাম তড়িৎ গতিতে ওর শরীরের উপর ভর করে নতজানু হলো। তপ্ত নিঃশ্বাস হৃদি ত্বকের কাছাকাছি ফেলে নেশাচ্ছন্ন কণ্ঠে ফিসফিস করে বলল, উষ্ণতা বাড়ছে বউ, ঘাম ঝরছে, খুলে ফেলি সব। আরহামের শেষ বাক্যে হৃদির অন্তরাত্মা কেঁপে উঠল। চোখ বন্ধ হয়ে এলো। বাকশক্তি স্তব্ধ। সমস্ত অস্তিত্ব জড়তায় আচ্ছন্ন। আরহাম তা দেখে ধীরে কবজির বাঁধন শিথিল করে ছুরিটি কেড়ে নিল। তীক্ষ্ণ ধাতব ফোলাটি সে অত্যন্ত সুনিপুণভাবে হৃদির নরম গালের ওপর বুলিয়ে দিল। ঠান্ডা স্পর্শে হৃদির শ্বাস ভারী হয়ে উঠল। আরহামের ঠোঁটে শয়তানি হাসি ফুটল। ছুরিটি এবার আঙ্গুলের নিয়ন্ত্রণে ধীরে ধীরে নেমে এলো হৃদির কাঁপতে থাকা রক্তিম ওষ্ঠের ওপর। হাসকি স্বরে বলল, এত রাগ, এত অভিমান, ছুরি দিয়ে খুন করতে চাও জান? আমি তো তোমার রূপেই খুন হয়ে যাচ্ছি। এরপর ছুরিটা সরিয়ে হৃদির ওষ্ঠদ্বয়ের নিকট নিজের ওষ্ঠপুট এনে শ্বাস ছেড়ে ভারী নিম্ন কণ্ঠে বলল, সিনিয়রকে শুধু বিয়ে নয়, আরও অনেক কিছুর শখ আমার। আজ রাতে তোমাকে ছুঁয়ে নিঃশেষ হয়ে যাব, ভেঙে দিব সকল অভিযোগ, থাকবে না কোনো অভিমান। খুন হব নিজে, রক্তাক্ত করব তোমাকে। হৃদি এবার চোখ মেলে তাকালো। আধো আলোয় আরহামের ঘোর লাগা নেশালো চোখ দুটো স্পষ্ট। এক নিমিষে হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল ওর। বলতে চাইলো কম্পিত কণ্ঠে, না, আমি তোমাকে কিছুতেই। কিন্তু বাক্য শেষ করার আগেই আরহামের আঙুলের বাঁধন থেকে ছুরিটি দূরে ছিটকে পড়ল। হৃদি কিছু বুঝে ওঠার আগে ও নরম তুলতুলে অনুচ্ছারিত ওষ্ঠে আরহামের অধরপল্লব চেপে বসলো। এক হাতে শক্ত করে আঁকড়ে ধরলো কোমর, অন্য হাতে চেপে ধরলো ওর গলা। হৃদি উন্মত্ত হাতে আরহামের চুল মুঠোবন্দি করলো। চোখ জোড়া আবেগে আপ্লুত হয়ে বন্ধ হয়ে এলো। আরহামের ঠোঁটে হিংস্র আকাঙ্ক্ষা এখন তীব্র ও অপ্রতিরোধ্য। হৃদির কোমল ওষ্ঠের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো নিষ্ঠুরভাবে। তীক্ষ্ণ দন্তরাশি ক্ষত সৃষ্টি করলো কোমল পল্লবে। রক্তের লাল বর্ণ ফুটে উঠল মেয়েটার ঠোঁটে। আরহাম এক মুহূর্তের জন্য থামল না। সেই উৎস রক্তস্রোত সে অধরে শুষে নিল। ব্যথার তীব্রতায় হৃদির নখ গভীরভাবে প্রবেশ করলো আরহামের চুলের ভেতর। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। দুজনের বুকে দীর্ঘদিনের দহন জমাট বেঁধে। এই মুহূর্তে তার বিস্ফোরণ অবশ্যম্ভাবী। হৃদির শ্বাস ভারী হয়ে আসছে। উত্তেজনার ঘূর্ণিতে বন্দী হয়ে পড়েছে অস্তিত্ব। আরহাম দীর্ঘ সময় পর ঠোঁট মুক্ত করল। তবুও চোখ লোভাতুর অস্থিরতায় ঘোলাটে হয়ে উঠছে। প্রবল শ্বাস প্রশ্বাসে স্ফীত হচ্ছে বুক। আরহাম হৃদির কপালে কপাল ঠেকে ফিসফিস করে উচ্চারণ করল, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, নট এনিমোর। এই উচ্চারণের সঙ্গে সঙ্গে আরহামের হাতে প্রবলতা জাগ্রত হলো। দ্রুত গতিতে আঙ্গুল পাঞ্জাবির বোতামগুলোর ওপর নেমে এলো। মুহূর্তে উন্মুক্ত হলো সুঠাম দেহ। আবরণ ছিন্ন করে প্রকাশ পেল কঠোর গঠন। হৃদি বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে বসল। চেতনাহীন প্রতিক্রিয়ায় আরহামকে ঠেলে সরিয়ে দিল। আরহাম ক্রোধের টকটকে রক্তিম নয়নে তাকালো। হৃদি এক ঝটকায় শাড়ির আঁচল শক্ত করে ধরে সামান্য ব্যাকুল হয়ে পায়ে ছুটে গেল ব্যালকনির দিকে। বাইরে আকাশ গম্ভীর, নিঃশব্দে আহ্বান জানাচ্ছে। বাতাসের গতিতে স্নায়ুর শিরশিরানি আবহমান প্রতীক্ষার মতো ভারী হয়েছে পরিবেশ। বৃষ্টি আসন্ন। হৃদির শ্বাস দ্রুততর হয়ে উঠেছে। হৃৎপিণ্ডে অজানা শঙ্কার অনুরণন। এই রাত, এই স্পর্শ, এই নিবিড়তা, সবকিছু অনভিজ্ঞ, অপরিচিত। স্বামী হলেও ভয় পাচ্ছে বড্ড। আরহাম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর দৃঢ় পায়ে অগ্রসর হলো ব্যালকনির দিকে।
তৎক্ষণাৎ দুটি হাত শক্তিমুষ্টিতে ঘুরে গেল হৃদির কোমর বেষ্টন করে। প্রবল চাপ প্রয়োগ করল সে। নখের গভীরতায় ক্ষতচিহ্ন আঁকল কোমল ত্বকে। এরপর নিষ্ঠুর অবগাহনে অধর দুটি ডুবিয়ে দিল হৃদির উন্মুক্ত ঘাড়ের অনাবৃত ত্বকে। কেঁপে উঠল হৃদি। হৃদির চিবুক শক্ত হয়ে এলো। ঠোঁট কামড়ে মুষ্টিবদ্ধ হাতে আঁকড়ে ধরল শাড়ির ভাঁজ। ঠিক তখনই প্রবল বর্ষণে আকাশ বিদীর্ণ হলো। নির্জন বেলকনের পাথরের মেঝেতে ঝমঝমে বৃষ্টি আছড়ে পড়ল। অল্পক্ষণের মধ্যে ঝর্ণাস্রোতের মতো ভিজে গেল দুই দেহ। আরহামের মুঠি বজ্রসম শক্তিতে হৃদির কাঁধ ধরে ফিরিয়ে আনলো তাকে নিজের দিকে। হৃদির তনু থরথর করে কাঁপছে। ঠান্ডা নাকি অন্য অনুভূতির অভিঘাতে তা বুঝতে পারছে না সে নিজেই। আরহাম একদৃষ্টিতে তাকিয়ে রইল। খুঁটিয়ে দেখল হৃদিকে। ভারী অলংকার ও ভারী শাড়ি ঢেকে মেয়েটা। অসন্তোষ ছড়ালো মস্তিষ্ক। দৃঢ় হাতে সে ঝটকায় খুলে ফেলল গলার ভারী স্বর্ণহার। নিম্নকণ্ঠে গম্ভীর স্বরে বলল, তোমার ঠোঁটের এলোমেলো শব্দ শুনতে চাই। আঙ্গুল এবার হৃদির কানের দুলে গিয়ে ঠেকল। উন্মত্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোমার নখের দাগ আমার দেহে অঙ্কিত হোক বউ। ব্যগ্রতায় দেহ উত্তপ্ত হয়ে উঠছে। হাতের বালা চুড়ি এক এক করে মুক্ত করছে সে। আরো কাছে নেমে এলো কণ্ঠস্বরে প্রবলতা। তোমার শ্বাসের কম্পন অনুভব করতে চাই। আজ মানব না কোনো বাধা, শুনছি না বারণ। এই রাত তোমার আমার, নেমে আসুক মরণ। হৃদি স্নায়ু অবশ হয়ে আসছে। প্রতিক্রিয়া প্রকাশ করতে ব্যর্থ। আরহাম কোনো প্রতীক্ষা করল না। অস্থিরতায় ভারী অলংকারের অবসান ঘটিয়ে ফেলল ওই ব্যালকনিতে। তৎপর শাড়ির আবরণ উন্মুক্ত করল মুহূর্তে। আরহামের এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল শক্তপোক্ত বাহুতে। হৃদির দুটি হাত আরহামের গলায় শক্তভাবে বৃত্ত রচনা করল। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত। আরহাম দ্রুত পদক্ষেপে অগ্রসর হয়ে প্রবেশ করল বেডরুমে। হৃদির অবশ তপ্ত সিক্ত দেহ শুয়ে দিল বিছানায়। পরবর্তী মুহূর্তে নিজেকে মুক্ত করল সে। হৃদির ওপর নিজের ভারসাম্য ছেড়ে দিল সম্পূর্ণভাবে। কানের কাছে নতস্বরে ফিসফিসিয়ে বলল, আজ ভালো হতে পারবো না আমি। খারাপকে দেখে নাও, শুয়ে নাও, কেঁদে নাও। হৃদি নিজের ঠোঁট কামড়ে ধরল। আরহাম ঠোঁট বুলিয়ে নিল ওর ওষ্ঠের ওপর। ধীর কণ্ঠে ফিসফিস করল, ইট উইল বি হার্ড, ফার্স্ট ডার্টি। আর ইউ রেডি, সিনিয়র বেইব? হৃদি কিছু বলল না। বাহু দ্বিগুণ শক্ত হয়ে আঁকড়ে ধরল আরহামের পৃষ্ঠদেশ। আরহাম বুঝে নিল যা বোঝার। মুচকি হেসে এক মুহূর্ত অপেক্ষা করল না সে। ওর অস্তিত্ব হৃদির ওপরে ঝাঁপিয়ে পড়ল। দখলদারিতে দৃঢ় হলো স্পর্শ। প্রেমিক স্বামী সত্তা অগ্নিদীপ্ত সংবরণহীন। হৃদি শিহরিত স্বরে নিঃশব্দে গুঙিয়ে উঠল। নরম ঠোঁট কেঁপে উঠল অনুভূতির ভারে। অশ্রুর দুটি বিন্দু গড়িয়ে পড়ল চোখের কোণে। শিরা উপশিরা অবশ হয়ে এলো। সমস্ত সত্তা সমর্পিত হলো ভালোবাসার অগ্নিস্রোতে। এই রাতে, এই মুহূর্তে সে আত্মসমর্পণ করলো তার স্বামী, তার প্রেমিকের কাছে। সময়ের প্রবাহে আরহামের শক্তি বৃদ্ধি পেল। বাড়ল উন্মাদনা। প্রবল হলো হিংস্রতা। হৃদি নিবিড়ভাবে তাকে আঁকড়ে ধরল। উভয়ে হারিয়ে গেল অনির্বচনীয় আবেগে। সমস্ত অস্তিত্ব ডুবে গেল উন্মাদনায়। মিলন হলো দুটি আত্মার, চেতনার, অস্তিত্বের। অবশেষে সমস্ত বিধিনিষেধ, সামাজিক প্রতিবন্ধকতা, বর্ণহীন নিয়মকে উপেক্ষা করে একত্রিত হলো দুই সত্তা। বয়সের ব্যবধান অপ্রাসঙ্গিক হয়ে গেল। প্রতিকূলতা বিলীন হলো অবিচ্ছেদ্য বন্ধনে। আরহাম নিজ অধিকারে গ্রহণ করল হৃদিকে নিরঙ্কুশ, অখণ্ডভাবে। প্রতিষ্ঠিত হলো অধিকার, সংজ্ঞায়িত হলো সম্পর্ক। ভালোবাসা বিজয়ী হলো। ব্যর্থ হলো প্রচলিত ধারণা। সমাজের নিয়ম ম্লান হয়ে গেল। শুধু থেকে গেল অনুভূতি, স্মৃতির অতলে, আত্মার দহনে ভালোবাসার নাম গড়ালো মনের গহীনে। সমাপ্ত।